वंदे मातरम। অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। সময়টা 1930-এর দশক। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সশস্ত্র আন্দোলনের আগুনে পড়ছে গোটা ভারতবর্ষ। বাতাসে বারুদের গন্ধ আর বাঙালির মনে স্বাধীনতার স্বপ্ন। একদিকে ব্রিটিশ সরকারের পদলেহনকারী কিছু সুবিধাভোগী, আর অন্যদিকে দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত একদল তরুণ বিপ্লবী। এই উত্তাল সময়ে কলকাতার বুকে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এই খুনের পেছনে আসল রহস্যটা কি? বিপ্লবী কার্যকলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? শুরু হচ্ছে অহর্নিশি নিবেদিত শিবাঙ্গনের কলমে ভারতের অগ্নিযুগের সংগ্রাম ও রহস্যে ঘেরা কাহিনী রক্তকরবী। সময়টা 1930-এর দশক। ভারতবর্ষে স্বাধীনতার জন্য অভ্যন্তরীণ লড়াই তখন চূড়ান্ত পর্যায়ে। স্বদেশী আন্দোলনের প্রবাহ একটু থিতিয়ে পড়ে সশস্ত্র আন্দোলনের চাপ বাড়ছে। তারই সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজ শক্তির ওপর আঘাতের পর আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দামামা তখন সরাসরি না বাজলেও বাতাসে একটা বারুদের ভারী গন্ধ কম বেশি সকলের নাকেই এসে পৌঁছচ্ছে। বেশ বুঝতে পারা যাচ্ছে বাঙালি শিক্ষিত বাবু সম্প্রদায় ধীরে ধীরে দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। যদিও ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে গিয়ে ইংরেজ সরকারের পদলেহনকারী বাঙালির সংখ্যাই অনেক বেশি, তবুও তাদের মধ্যেও কিছু কিছু চোরাগোপ্তা স্বদেশী কাজের হদিশ পুলিশের কাছে আসতে শুরু করেছে খোদ কলকাতার শিক্ষিত যুবক সমাজ থেকে। আমাদের প্রেসে মাঝে মধ্যে স্বদেশী লিফলেট ছাপানোর অর্ডার আসলে প্রেসের মালিক সেগুলো জনসমক্ষে দিনের বেলা না ছেপে রাতের অন্ধকারে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাজার হোক তাঁদের মুখের উপরে না বলে দেওয়াটা যে দেশদ্রোহিতার থেকে কোনো অংশে কম নয়, সে কথা প্রেসের মালিকও বোঝেন। কিন্তু পাশাপাশি স্বদেশী আন্দোলনকারীদের সরাসরি সাহায্য করলে পুলিশের রোষানলে পড়তে হতে পারে, এই ভেবেই উনি এই সিদ্ধান্ত নেন। আর সে কথা স্বাধীনতা সংগ্রামীরাও বিলক্ষণ বোঝেন। বহু ক্ষেত্রেই তারা নিজেরা না এসে রাতের অন্ধকারে প্রেসের বাইরের টেবিলে তাদের ছাপানোর ম্যাটারটা রেখে যেতেন, আর সঙ্গে একটা কাগজের চিরকুটে প্রয়োজনীয় কিছু নির্দেশ। তারা রাতের অন্ধকারে আসতেন যাতে তাদের কেউ চিনতে না পারে। আমরা সেই লিফলেটগুলো প্রয়োজন মতন ছাপিয়ে সেই নির্দিষ্ট স্থানে রেখে দিতাম। আবার পরদিন রাতের অন্ধকারে তারা এসে সেগুলো নিয়ে যেতেন। কোনো কোনো ক্ষেত্রে তারা বিনিময়ে কিছু টাকা সেখানে রেখে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হতো না। তবে শুধুমাত্র দেশমাতৃকা সেই সমস্ত বীর সন্তানদের সাহায্য করার জন্যই আমাদের প্রেসের মালিক বলে রেখেছিলেন, ওই ছাপানোর খরচ বাবদ আমরা যেন কখনো কিছু দাবি না করি। প্রতিদানে কেউ আর্থিক সাহায্য করুক বা না করুক, আমরা যেন তাদের প্রয়োজন মতন লিফলেটগুলো ছাপিয়ে রাখি। তো এইভাবেই কাজ চলছিল। আর দিন দিন কাজের চাপ বাড়তে থাকায় প্রেসেও অনেক রাত অবধি কাজ করতে হচ্ছিল। তবে আমার যেহেতু ছিল সম্পাদনা, তাই আমি আর এই ব্যাপারটার মধ্যে সরাসরি নিজেকে যুক্ত করতাম না। তবে হ্যাঁ, যদি কোনো লিফলেটের বয়ানে কোনো বানান বা ব্যাকরণগত ত্রুটি দেখতে পেতাম, তবে অবশ্যই তা সংশোধন করে দিতাম।
আর এভাবেই বেশ দিন কেটে যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম সময় ঘনিয়ে আসছে একটা বেশ বড়সড় পরিবর্তনের। হয়তো সেই পরিবর্তনের জন্য আমাদের অনেক রক্ত ঝরাতে হবে, কিন্তু তা সত্ত্বেও সেই পরিবর্তন আমাদের চাই। ইংরেজ শাসনের পায়ের তলায় থেকে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। এই ইংরেজ শাসন ব্যবস্থা আমাদের জন্য সত্যি হিতকারী না অহিতকারী তা নিয়ে চায়ের দোকানে অনেক বিতর্ক থাকলেও মানুষের মনে ধীরে ধীরে স্বাধীনতার আশা জাগতে শুরু করেছে। সবাই আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি ইংরেজ শাসক বাহাদুরের পতন ঘটিয়ে আমাদের নিজেদের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেওয়ার। প্রতি মুহূর্তে ইংরেজের ভারী বুটের ওই পদধ্বনি আর যেন মেনে নেওয়া যাচ্ছে না। যখন আমি আমার অফিসের কাজ শেষ করে রাত্রিবেলা বাড়ি যাই, তখন প্রায় প্রতিদিনই বড় পুলিশ ভ্যানে করে জনাদশেক হাবিলদার নিয়ে আমাদের স্থানীয় থানার দারোগা সদানন্দ বাবু টহল দিতে বের হন। অত রাত্রে বাড়ি ফিরছি দেখে এর আগে কয়েকবার আমাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলেও ইদানিং আর উনি তা করেন না। উনি এখন বেশ বুঝতে পারেন আমি আর যাই হই ওনার বা ওনার মনিবের শত্রু নই। নেহাত সংবাদপত্রের দপ্তরে কাজ করি বলে পরের দিনের কাগজের প্রুফ দেখে রেডি করে বাড়ি যেতে রাত হয়ে যায়, তাই এখন আর উনি আমাকে কিছু বলেন না। এই তো গতকালকে রাত্রে যখন বাড়ি ফিরছিলাম, তখন উনি ওনার ভ্যানটা আমাকে দেখে থামালেন। ইয়ে সুরেশ বাবু, আজকের মতো সংবাদপত্রের কাজ মিটলো? হ্যাঁ, ওই আর কি। আসলে আগামীকালের নিউজ পেপারের ড্রাফটটা চেক করে আসতে হবে, তো তাই আমার বেরোতে একটু রাত্রি হয়ে গেল। হ্যাঁ, সে তো জানি। সংবাদপত্রের প্রথম পাতায় আমাদের নামে আরো কুৎসা রটানোর জন্য প্রস্তুতি নিতেই তো আপনার প্রতিদিন দেরি হয়ে যায়। ছি সদানন্দবাবু, এভাবে বলবেন না। একজন সাংবাদিক এবং সংবাদপত্রের কর্মী হিসেবে আমরা সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আপনারা চারপাশে যা করে বেড়াচ্ছেন তারই একটা সামাজিক প্রতিমূর্তি আমরা তুলে ধরি আমাদের কাগজে। তবে হ্যাঁ, এটাকে যদি আপনি কুৎসা রটানো বলেন, তাহলে আমি বলবো এই সমস্ত কাজগুলো না করলেই বোধহয় ভালো। তাহলে আমাদেরও আর নিউজ প্রিন্ট খরচ করে আপনাদের নামে কুৎসা রটাতে হয় না। আমার কথা শুনে সদানন্দবাবু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর কিছু না বলে ভ্যানে উঠে চলে গেলেন ওনার গন্তব্যের দিকে। আমি বুঝলাম আমার বলা কথাটা ওনার হয়তো খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আমি আবার আমার মেস বাড়ির পথে হাঁটা শুরু করতেই শুনতে পেলাম সদানন্দবাবুর ভ্যান গাড়িটা আবার যেন দাঁড়িয়ে পড়ল। আমি পিছন ফিরে দেখলাম ভ্যান থেকে সদানন্দবাবু নেমে বেশ হন্তদন্ত হয়ে আবার আমার দিকে এগিয়ে আসছেন। হয়তো উনি আমার নাম ধরে ডাকতেন, কিন্তু যেহেতু আমি পিছনে ফিরে ওনার দিকেই দেখছি, তাই আমার নাম ধরে আর না ডেকে হাতের ইশারায় আমাকে দাঁড়াতে বললেন। আমি দেখলাম মাঝবয়সী সদানন্দবাবু ছুটে আসতে গিয়ে বেশ জোরে জোরে হাঁপাচ্ছেন। আচ্ছা সুরেশবাবু, দুদিন ধরে আমি একবার আপনাদের বাড়িতে যাবো ভাবছিলাম, কিন্তু নানা কাজে যাওয়া হয়নি। সে তো খুব ভালো কথা, কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমাদের মেস বাড়িতে কারোর ওপর সন্দেহ করছেন নাকি? কেন বলুন তো মশাই, এই সমস্ত চোর ডাকাত আর স্বদেশী সন্ত্রাসবাদীদের পাকড়াও করা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই নাকি? সদানন্দবাবু হয়তো কথাটা নিছক মজা করেই বলেছিলেন, তবুও ওনার একটা বিশেষ কথা আমার এতটাই খারাপ লাগে যে প্রায় ওনার মুখের ওপর বলে বসলাম। দেখুন, আপনি থানার দারোগা, চোর ডাকাতের হাত থেকে সমাজকে রক্ষা করা আপনার কাজ। তবে যাদের আপনি সন্ত্রাসবাদী বললেন, তারা কিন্তু সকলেই আমার আপনার ঘরের ছেলে, আর এরা যা কিছু করছে তাতে লাভ হলে আমাদের সকলেরই হবে। আপনি ইংরেজ সরকারের একজন অধীনস্থ কর্মচারী হতে পারেন, কিন্তু আপনি যে একজন ভারতবাসী সেটা আশা করি এখনো অস্বীকার করেন না। দেখুন সুরেশবাবু, আপনি যে প্রথম কথাটা বললেন ইংরেজ সরকারের একজন অধীনস্থ কর্মচারী, এখন এটাই আমাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা বা অনিচ্ছা আমি বলতে পারি না। তবে এসব কথা থাক, আমি যে কারণে আপনার মেসে যেতে চাইছি সেটার উদ্দেশ্য হলো একবার মেঘনাথ বাবুর সাথে দেখা করা। একটা কেস নিয়ে বড় চিন্তিত হয়ে আছি। বলেন কি?
এই রাজনৈতিক ডামাডোলের বাজারে আপনি আবার কেস পেলেন কোথায়? পেয়েছি সুরেশবাবু, পেয়েছি। আর সেই ব্যাপারেই একটু আলোচনা করতে চাই মেঘনাথ বাবুর সঙ্গে। আগামীকাল সকালবেলা কি উনি মেসে থাকবেন? হ্যাঁ, আগামীকাল তো রবিবার, মেঘনাথের অফিস ছুটি। আর অন্য কোথাও যাবে বলেও তো শুনিনি। তা আপনি এক কাজ করুন না, কাল সকালবেলা একবার চলে আসুন, অসুবিধে কোথায়? আর যদি আমি গিয়ে শুনিও কাল সকালে কোথাও বেরোবে, তবে আমি আপনাকে থানায় ট্রাঙ্ক কল করে জানিয়ে দেবো না হয়। হ্যাঁ, সেই ভালো হবে। আসলে কেসটার সমাধান হয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না এই সমাধান সূত্রটা। আমি কালকে মেঘনাথ বাবুর সাথে বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। এই কথা বলে সদানন্দবাবু আবার ফিরে গেলেন ওনার ভ্যানে। আবার সেটা স্টার্ট দিয়ে এগিয়ে গেলেন সামনের রাস্তার দিকে। পিছনের দিকে জ্বলে থাকা দুটো লাল আলো ক্রমশ ছোট হতে হতে একসময় হারিয়ে গেল। আমি দেখলাম তখন আর রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমার মেস বাড়িতে ফিরে যাওয়াটাই ভালো। আর সেখানে পৌঁছে সদানন্দবাবুর কথা মতন মেঘনাথকে বলেও রাখতে হবে। রাতও বেশ গভীর হয়েছে। পুলিশের গাড়ি টহলে থাকলেও রাতের অন্ধকারে নানান বিপদের সম্ভাবনা যে একেবারেই নেই তা তো নয়। তাই আমি তখনকার মতন পা চালালাম। একবার হাত ঘড়িতে সময়টা দেখে নি, ঘড়ি বলছে সময় তখন রাত 12:40। আমার মনে পড়ল এখন হয়তো আমার চেক করে রেখে আসা প্রুফটা প্রিন্টে যাচ্ছে, যেখানে আগামীকালের সব থেকে বড় খবর মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মার্ডার কেসের রায়দান। বুঝলেন মেঘনাথ বাবু, গতকাল মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মার্ডারের কেসটার শেষ শুনানি ছিল। মোটামুটি বিচার হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ সোমবার মহামান্য বিচারপতি রায় দেবেন। হ্যাঁ, সুরেশদের খবরের কাগজে আজ সকালেই আমি পড়লাম। আর পড়ে যেটুকুনি মনে হলো তাতে রায়দান তো এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিকই বলেছ মেঘনাথ, রায়দান এখন শুধুমাত্র সময়েরই অপেক্ষা। মনোরঞ্জনবাবুর খুনি হিসেবে চন্দ্রকান্ত ভট্টাচার্যকে পুলিশ শনাক্ত করেছে, যাবতীয় সাক্ষ্য প্রমাণ চন্দ্রকান্তের বিরুদ্ধে। খুব সম্ভবত সোমবার ওকেই খুনি হিসেবে সাব্যস্ত করে মহামান্য বিচারপতি রায় দেবেন। সে তো ঠিকই সুরেশ, শুধু আমি একটা কথা বুঝতে পারছি না, এই চন্দ্রকান্তকে দোষী সাব্যস্ত করা যদি সময়ের অপেক্ষাই হয়, তবে বিচারক তা সেই দিনই করলেন না কেন? এ ব্যাপারে আমি কিছু বলতে চাই মেঘনাথ বাবু। বলতে পারেন আমি এই কারণেই আপনার সাথে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, বলুন না কি বলতে চান। দেখুন দেখুন মেঘনাথ বাবু, আমি এতদিন ধরে এই পুলিশে কাজ করছি। চোর ডাকাত তো আমি কম দেখিনি, কিন্তু এই কেসটার ব্যাপারে আমি না কিছুতেই নিশ্চিত হতে পারছি না যে চন্দ্রকান্ত বাবুই খুনি। সে কি সদানন্দবাবু, এই কেসে তদন্তকারী অফিসার তো আপনিই ছিলেন। সেখানে আপনি নিজেই বলছেন চন্দ্রকান্ত ভট্টাচার্য মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে খুন করেননি। দেখুন মেঘনাথ বাবু, আমি সম্পূর্ণ নিশ্চিত নই, তবে আমার কেন জানি না বারবার মনে হচ্ছে চন্দ্রকান্ত এই খুনটা করেনি। আর সেই কারণেই সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য আমি আপনার সাহায্য চাই। আপনার যদি সেটা সত্যি সন্দেহ মনে হয়ে থাকে, তবে চার্জশিটে আপনি চন্দ্রকান্তের বিরুদ্ধে লিখলেন কেন? উপায় ছিল না মেঘনাথ বাবু। এই যে একটু আগে বললাম, খুনের জন্য তথ্য প্রমাণ সাক্ষী সব কিছু চন্দ্রকান্তের বিরুদ্ধে। তবু আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। সেই কারণে আমি মাননীয় বিচারককে অনুরোধ করেছি রায়দানটা 2 দিন পরে করার জন্য। আমি চেয়েছিলাম এর মধ্যে একবার আপনার সাথে দেখা করে এ ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিতে। তাতে আর কিছু হোক না হোক আমার মনের সন্দেহটা দূর হবে। কিন্তু সদানন্দবাবু, আপনি যদি আমাকে এই তদন্তের কিনারা একদিনের মধ্যে করতে বলেন, তা আমার পক্ষে সম্ভব তো নাও হতে পারে। সেক্ষেত্রে কি হবে? আমি এর মাঝে আপনার জন্য খোঁজ করেছিলাম। শুনলাম আপনি অফিসের কাজে রাঁচি গেছেন। গতকাল রাত্রে সুরেশবাবু বললেন
আজ আপনার সাথে দেখা করা সম্ভব, তাই তো সকাল সকাল ছুটে এসেছি। আপনি আপনার মনে জমে থাকা কথাটা বলুন তো, তারপর আমি ভেবে দেখছি কেসটা সমাধান করতে পারবো কিনা। আপনি এই কেস সংক্রান্ত সমস্ত তথ্য আমাকে বিস্তারিত খুলে বলুন। হ্যাঁ, সেই ভালো, আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। এদিকে ততক্ষণে আমাদের মেসের 5 ফরমাস খাটা চাকর কুটিরাম আমাদের 3 জনের জন্য 3 কাপ চা নিয়ে এসে হাজির হয়েছে। মনোরঞ্জন বাবু ইদানিং বেশ কিছু ব্যবসা বাণিজ্য করে অনেক কাঁচা টাকা সঞ্চয় করে ফেলে সহজেই সমাজের একটা বেশ উচ্চ পদস্থ স্থান গ্রহণ করে বসেছিলেন। মানুষ হিসাবে উনি খুব একটা সজ্জন না হলেও ওনার পাড়ায় উনি বেশ নির্বিবাদী মানুষ রূপেই পরিচিত, কিছুটা নিজ স্বার্থ কেন্দ্রিক। পাড়ার দুর্গাপুজো কিংবা কালী পুজো ইদানিং এই স্বদেশী আন্দোলনের চক্করে খুব একটা জাঁকজমক করে না হলেও বিগত বেশ কয়েক বছরে নবোদয় সংঘের পুজো কলকাতাতে বেশ বৃহৎ পুজোর তকমা লাভ করেছে। কিন্তু মনোরঞ্জন বাবু কোনোভাবেই সেই পাড়ার পুজোর সঙ্গে যুক্ত নন। এমনকি পুজোর 5 দিনে একবারও তাকে পুজো মণ্ডপে দেখতেও পাওয়া যায়নি। আচ্ছা সদানন্দবাবু, কেউ কোনো সার্বজনীন পুজোয় অংশ নেবেন কি নেবেন না সেটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে তার খুন হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে সুরেশবাবু, আর সেটা আছে বলেই আমি আপনাদের ব্যাপারটা বলছি। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এই নবোদয় সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন মনোরঞ্জন বাবুর দাদু শ্রীযুক্ত কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ মনোরঞ্জন বাবুর বাবা পর্যন্ত ওই বারোয়ারির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। কিন্তু এই মনোরঞ্জন বাবু তার সম্পূর্ণ বিপরীত। জানেন মেঘনাথ বাবু, আজ ওই বারোয়ারির খাতায় ওই ক্লাব কমিটির সভাপতির নাম মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা আছে। আজব তো, উনি যদি এসবে আগ্রহী না হন তাহলে এই পদ মিছিমিছি ধরে রাখার মানে কি? উনি সানন্দে সেই পদ ছেড়ে দিলে অন্য কোনো ইচ্ছুক ব্যক্তি সেই পদে বসতে পারতেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু মনোরঞ্জন বাবু মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই পদ থেকে পদত্যাগ করেননি। সরকারি খাতায় যেখানে প্রয়োজন পড়ত সেখানে ওই ক্লাবের লোকজন ওনার বাড়িতে গিয়ে কাগজপত্রে সই করিয়ে আনত, কিন্তু কেউ ক্লাবে কখনো ওনাকে দেখতে পায়নি। কিন্তু সদানন্দ বাবু, আপনি নিশ্চয়ই এটা বলতে চাইছেন না যে বারোয়ারি পুজো কমিটির সভাপতির পদ ছাড়তে না চাওয়ার কারণে ওনাকে কেউ খুন করেছে, কিংবা হয়তো অন্য কেউ আছেন যিনি সভাপতি হতে আগ্রহী? আপনি কি কোনোভাবে তাকে সন্দেহ করছেন? এই বয়সে এসে এতটা শিশুসুলভ বালখিল্যপনা কি আমাকে শোভা দেয় মেঘনাথ বাবু? আসলে ব্যাপারটা মোটেই সেরকম নয়। আমি আসল কথা যেটা বলছি সেটা হলো কিছুটা অন্য। এ কথা সকলেই জানে, মনোরঞ্জন বাবু ব্যবসা করে যত টাকাই কামান না কেন ওনার এত সামাজিক প্রতিপত্তি কিছুতেই হতো না যদি না হেনরি সাহেবের সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক থাকতো। এক কথায় বলতে পারেন, এখানকার ভাইস রয় সাহেবের এক্সিকিউটিভ অফিসার পেশায় উকিল হেনরি ডিক সাহেবের একজন পদলেহনকারী সারামেও ছিলেন আমাদের এই মনোরঞ্জন বাবু। আপনার হয়তো মনে থাকবে, গত বছর নভেম্বর মাসে কলকাতা থেকে যে 9 জন সশস্ত্র বিপ্লবী ধরা পড়েছিলেন তারা এখানে জমায়েত হয়েছিলেন এই হেনরি সাহেবকে খুন করার উদ্দেশ্যেই। এখানে পোস্টিং নিয়ে আসার আগে হেনরি সাহেব ছিলেন ভাগলপুরে, আর ওনার অত্যাচারে সেখানকার মানুষরা একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। কত যে বিপ্লবীকে সেখানে ধরে তিনি ফাঁসির নাটক করে বাস্তবে খুন করেছিলেন, আর কতজনকে ধরে গুম করে দিয়েছিলেন দ্বীপান্তরে পাঠানোর নামে, তার খোঁজ কেউ রাখে না। আর এই কলকাতায় ট্রান্সফার নিয়ে আসার পর ভাগলপুর থেকেই বিপ্লবীদের দল কলকাতায় এসেছিল হেনরি সাহেবের ওপরে ওদের উপরে করা অত্যাচারের প্রতিশোধ নিতে। কিন্তু এই পুরো দলটাই ধরা পড়ে যায়, আর সাধারণ মানুষ না জানলেও আমাদের পুলিশের কাছে খবর ছিল ওদের ধরিয়ে দিয়েছিলেন এই মনোরঞ্জন বাবুই। কিভাবে, সেটা কি বলা সম্ভব? দেখুন মেঘনাথ বাবু, এই কথা সত্যি যে স্বদেশী দলের ছেলেগুলোর কাছেও এই খবর ছিল যে মনোরঞ্জন বাবু হেনরি সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তাদের মধ্যে একজন নিজের পরিচয় গোপন করে যোগাযোগ স্থাপন করে মনোরঞ্জন বাবুর সঙ্গে।
উদ্দেশ্য ছিল মনোরঞ্জন বাবুকে তার ব্যবসায় টাকার লোভ দেখিয়ে হেনরি সাহেবের ব্যাপারে তথ্য সংগ্রহ করা, যাতে করে তারা খুব সহজেই হেনরি সাহেবের কাছে পৌঁছাতে পারে এবং নিজেদের কাজ সম্পূর্ণ করে আবার ভাগলপুরে ফিরে যেতে পারে। প্রথম প্রথম মনোরঞ্জন বাবুও সেই ছেলেটির সাথে ভালোই কথা বলছিলেন, হয়তো সেটা কিছুটা টাকার লোভেই। আর ওদের সঙ্গে যে বাকি 8 জন ছেলে ছিল তারা কখনোই সামনে আসতো না। মনোরঞ্জন বাবুর সঙ্গে শুধুমাত্র যে ছেলেটি গিয়ে দেখা করত তার নাম ছিল অখিল সামন্ত। এই অখিল সুকৌশলেই হেনরি সাহেবের ব্যাপারে মনোরঞ্জন বাবুর থেকে খবরাখবর সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল। এখন এখানে আসার পর বেশ কিছুদিন সময় কেটে গেলে যখন ওরা ওদের পরিকল্পনা প্রায় গুছিয়ে ফেলে, ঠিক সেই সময় ওদের ভিতরে একজনের শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ধুম জ্বর দেখা দেয় কাঁপুনি দিয়ে। খুব সম্ভবত সেটা ছিল ম্যালেরিয়া। এখন ওদের দলের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সেই অখিল মনোরঞ্জন বাবুর কাছে সাহায্য চাইতে একরকম বাধ্য হয়। বুঝলেন মনোরঞ্জন বাবু, মনে হচ্ছে আমি কলকাতায় এই ব্যবসা করাটা শেষ পর্যন্ত বাস্তবায়িত করতে পারবো না। কেন এরকম বলছেন কেন? আপনার কথা মতো আমি একটা বেশ শক্তপোক্ত পরিকল্পনা করে রেখেছি। ব্যবসায়িক পরিকল্পনা তো ঠিকই আছে মনোরঞ্জন বাবু, কিন্তু এখানে আসার পর থেকে আমার এক ভাই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রাত থেকে তার কাঁপুনি দিয়ে বেশ জ্বর এসছে। তাই ভাবলাম আপনার কাছে এসে একবার জিজ্ঞেস করে দেখব এখানে কোনো ভালো ডাক্তার আছে কিনা। আপনার ভাই? হ্যাঁ, আমার এক দূর সম্পর্কের ভাই। বয়সে আমার থেকে বছর 3 ছোট। সে এসেছিল মূলত আমার সাথে কলকাতা ঘুরে দেখবে বলে। আর এখন কি বিপত্তি বলুন তো। কিন্তু আপনার সাথে যে আপনার ভাই এসেছেন সে কথা আপনি আমাকে আগে বলেননি তো। না, বলিনি। তার কারণ এ প্রসঙ্গে কোনো কথা ওঠেনি কখনো। এই মুহূর্তে ওর চিকিৎসার জন্য আমার একজন ডাক্তারের প্রয়োজন, তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি। অখিল বাবুর বলা সেই কথা যে বাস্তবে সত্য নয়, তা বুঝে নিতে মনোরঞ্জন বাবুর মতো দুধে ব্যবসায়ীর অসুবিধা হয় না। উনি সেই মুহূর্তে অখিল বাবুকে কিছু বুঝতে না দিয়ে উনার পরিচিত একজন ডাক্তার বাবুকে ব্যবস্থা করে দেন সেই অসুস্থ ছেলেটির চিকিৎসার জন্য। 3 দিনের পর ডাক্তারের ওষুধে জ্বরটা একটু কমলেও ছেলেটি বেশ দুর্বল হয়ে পড়ে। এদিকে ওরা ভাগলপুর থেকে কলকাতা এসেছে প্রায় দিন 15 হয়ে গিয়েছে। ফলে বাকিরাও অখিলের ওপর চাপ দিতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব হেনরি সাহেবকে নিকেশ করে দিয়ে আবার ভাগলপুর ফিরে যাওয়ার জন্য। অথচ অখিল বা ওদের দলের কেউ বুঝতেই পারে না মনোরঞ্জন বাবু তার ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। ওই অসুস্থ ছেলেটির ওষুধপত্র এবং পথ্য পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে উনি ধীরে ধীরে ওদের দলের সমস্ত তথ্য সংগ্রহ করে নেন আর সরাসরি গিয়ে তা পৌঁছে দেন হেনরি সাহেবের কাছে। যেদিন ওরা হেনরি সাহেবকে হত্যা করবে বলে ঠিক করেছিল, ঠিক তার আগের দিন রাত্রে ওদের বাসস্থান থেকে 9 জনের পুরো দলটাকে গ্রেপ্তার করে পুলিশ। আর ওদের কাছে কাগজপত্র যা কিছু পাওয়া যায় তা থেকে সকলেই এটা নিশ্চিত হয়ে যায় যে ওদের উদ্দেশ্য ছিল হেনরি সাহেবকে হত্যা করে সেদিনই রাত্রের ট্রেনে আবার ভাগলপুর ফিরে যাওয়া। কিন্তু ওদের পুরো পরিকল্পনাটা ভেস্তে যায় শুধুমাত্র ওই শয়তান মনোরঞ্জনের জন্য। সদানন্দবাবু যখন কথা বলছিলেন তখন ওনার কথা এবং বাচনভঙ্গি থেকে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ইংরেজ পুলিশের অধীনতায় কাজ করতে হলেও ওনার মন কিন্তু এখনো সম্পূর্ণরূপে বিপ্লবী বিদ্বেষী হয়ে ওঠেনি। যখনই উনি অখিল এবং ওনার দলের ছেলেদের কথা বলছিলেন তখন ওনার চোখে মুখে যে সম্ভ্রম ভাবটা ছিল, মনোরঞ্জনবাবুর কথা বলার সময় তা একেবারেই ছিল না। উল্টে ছিল বিদ্রূপ এবং চরম ঘৃণা। আচ্ছা, সেও না হয় বুঝলাম। আর তাহলে এই চন্দ্রকান্ত ভট্টাচার্য কি সেই দলেরই কেউ যে মনোরঞ্জন বাবুর বিশ্বাসঘাতকতা করার কারণে তার উপরে প্রতিশোধ নেয়ার জন্য তাকে খুন করেছেন বলে আপনার মনে হয়? দেখুন মেঘনাথ বাবু, চন্দ্রকান্ত আসলে ওনার পাড়ারই ছেলে। বয়সে একেবারে তরুণ তুর্কি, মেধাবী, অসাধারণ গানের গলা।
তবে এই অখিলরা যখন এখানে এসেছিল তখন তাদের সাথে কোনোভাবে যুক্ত হয়ে পড়ে। এরকমও চন্দ্রকান্ত বলেছেন, অখিলদের সাথে কথা বলে তাদের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে চন্দ্রকান্ত সরাসরি তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসাবে যোগ দিতে চেয়েছিল। যেদিনকে পুলিশরা গিয়ে ওদের অ্যারেস্ট করে সেদিনও ওই চন্দ্রকান্ত ওদের সঙ্গেই ছিল, কিন্তু ছেলেটা ওদের পাড়ার সমস্ত গলি রাস্তা নিজের হাতের তালুর মতো চিনত বলে ওই বাড়ির খিড়কি দরজা দিয়ে চন্দ্রকান্ত সেদিন পালিয়ে যেতে পেরেছিল। তবে দূর থেকে ও অখিল এবং ওর বাকি বন্ধুদের ওপর পুলিশের চরম নির্যাতন প্রত্যক্ষ করে। তখনই ও মনে মনে ঠিক করেছিল সশস্ত্র বিপ্লবের কাজে ও নিজের হাতে খড়ি করবে বিশ্বাসঘাতক মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে খুন করে। ঠিক সেই মতোই কোথাও থেকে একটা রিভলভার জোগাড় করে চন্দ্রকান্ত। গত রবিবার প্রাতঃকালে যখন মনোরঞ্জন বাবু হাঁটতে বেরিয়েছিলেন তখন ওনার সামনে থেকে সরাসরি ওনার মাথা লক্ষ্য করে গুলি চালায় চন্দ্রকান্ত। গুলিটা সরাসরি মনোরঞ্জন বাবুর মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ কানের পাশ দিয়ে বের হয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনোরঞ্জন বাবু। গুলির আওয়াজ পেয়ে যখন সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় তখন হাতে রিভলভার সমেত চন্দ্রকান্ত বাবুকে দেখতে পায়। আর মনোরঞ্জন বাবু তার অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। আর ওখানে যে পুলিশ অফিসার ছিলেন তার জবানবন্দি অনুসারে খুনের অস্ত্র সমেত চন্দ্রকান্ত বাবুকে অ্যারেস্ট করায় আমাদের চার্জশিট তৈরি করতে কোনো অসুবিধা হয়নি। দেখুন, এটা তো আপনিও জানেন এক্ষেত্রে আরো অনেক রকমের চাপ আসতে পারে। তবে সেই পুলিশ অফিসারের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে এটা পরিষ্কার হয়ে যায় মনোরঞ্জন বাবুর খুনি চন্দ্রকান্ত ভট্টাচার্যই। আর দ্বিতীয়ত চন্দ্রকান্ত নিজেও তা স্বীকার করেছেন। আর এক্ষেত্রে খুনের অস্ত্র, খুনের মোটিভ আর একেবারে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া খুনি নিজে সবকিছুই ইঙ্গিত করছে চন্দ্রকান্তই খুনি। আর জজ সাহেবও সমস্ত তথ্য প্রমাণাদি দেখে চন্দ্রকান্তকেই খুনি সাব্যস্ত করতে চলেছেন আগামী সোমবার। আমি শুধুমাত্র এই আজকের দিনটুকু ওনার থেকে সময় চেয়ে নিয়েছি। আগামীকাল উনি যে রায় দেবেন তা মেনে নিতে আমি বাধ্য থাকব। সে তো বুঝলাম সদানন্দ বাবু, কিন্তু আপনি আমাকে কি করতে বলছেন এটা এখনো আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, চন্দ্রকান্ত বাবু যে খুনটা করেননি আপনার এই ধারণা হলো কেন? না, ঠিক সেইভাবে কোনো কারণ নেই, কিন্তু আমার মন বলছে চন্দ্রকান্ত নির্দোষ। সেই জন্যই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। এই অতি স্বল্প সময়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে যদি কেউ সাহায্য করতে পারেন সেটা একমাত্র আপনি। তাই আমি সরাসরি আপনার কাছে ছুটে এলাম। দেখুন, আদালতে কোনো বিচারের জন্য যে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয় তাতে যে আবেগের কোনো স্থান নেই সেটা এখানে আপনার থেকে ভালো আর কেউ জানে না। না না মেঘনাথ বাবু, আমি শুধুমাত্র আবেগের কথা বলছি না। আমার এই চিন্তার পিছনে একটা যুক্তি আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। এই যুক্তিটা কি, সেটা কি বলা যাবে? দেখুন মেঘনাথ বাবু, বড় রাস্তার ওপর যেখানে চন্দ্রকান্ত মনোরঞ্জন বাবুকে গুলি করে হত্যা করেছিল সেই জায়গাটা আমি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। মনোরঞ্জন বাবুর শরীরটা যেভাবে পড়েছিল তাতে হাঁটার সময় ওনার মুখ ছিল উত্তর দিকে, সেটাই খুব স্বাভাবিক। রবীন্দ্র সরোবর ঘুরে ওনার বাড়ির অভিমুখে হাঁটা দিতে গেলে ওনাকে ওই রাস্তা বরাবর উত্তর মুখেই হাঁটতে হবে। তাহলে গুলিটা যেহেতু ওনার মাথার ডান দিক দিয়ে ঢুকেছে তাহলে খুব সম্ভবত সেটা চালানো হয়েছে পূর্ব দিক থেকে। কিন্তু ওই প্রত্যক্ষদর্শী অফিসারের কথা অনুসারে চন্দ্রকান্ত ওনার সামনের দিক থেকে এগিয়ে আসছিলেন আর সরাসরি ওনার বুকে গুলি চালানোর চেষ্টা করেন। আমার এটাই মাথায় ঢুকছে না, কোনো মানুষ যদি কারো সামনের দিক থেকে বুকে গুলি চালাবার চেষ্টা করে তবে সেই গুলি কি করে সেই মানুষের মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বের হয়ে যায়? না, যদিও ধরে নেই চন্দ্রকান্ত বাবু ওনার খুব কাছে পৌঁছে তারপর গুলি চালিয়েছিলেন, তাহলে গুলির ওনার মাথায় ঢোকার এই অভিমুখটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, এরকমটাও তো হতে পারে, হয়তো চন্দ্রকান্তবাবুর সঙ্গে মনোরঞ্জনবাবুর প্রাথমিকভাবে কোনো কথা কাটাকাটি বা বাগবিতণ্ডা হয়। তখনই মনোরঞ্জনবাবু
কোনো সময় পাশ ফিরলে চন্দ্রকান্তবাবু গুলি চালান। জোর করে নিজের মনকে সেরকমটাই বুঝিয়েছি, বুঝলেন সুরেশবাবু। তবে সেটা মেনে নিতে গেলেও দুটো সমস্যা আছে। প্রথমত, যদি চন্দ্রকান্তবাবু মনোরঞ্জনবাবুকে গুলি করে হত্যা করার পরিকল্পনা নিয়েই এসে থাকেন, তবে উনি ওনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়াবেন কেন? অন্তত বিপ্লবীরা যেভাবে গুলি চালিয়ে ইংরেজ সাহেবদের হত্যা করে বলে শুনেছি, এই কথা কাটাকাটির বাতুলতা চন্দ্রকান্তবাবু দেখাবেন বলে মনে হয় না। আর দ্বিতীয়ত, সেক্ষেত্রে মনোরঞ্জনবাবু সামান্য হলেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন। উনি যথেষ্ট বলশালী পুরুষ। তুলনায় চন্দ্রকান্ত নিছকই ছিপছিপে চেহারার ছোকরা মাত্র। চন্দ্রকান্ত খুব ভালো করেই জানে কোনো ঝামেলায় জড়ালে তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই সব দিক বিচার করে আমার এই ব্যাপারটা নিয়ে বেশ সন্দেহ হচ্ছে। আপনার মনে হচ্ছে মনোরঞ্জন বাবুর মৃত্যু চন্দ্রকান্তের ছোড়া গুলিতে হয়নি, ওই একই সময়ে রবীন্দ্র সরোবরের দিক থেকে অন্য আরেকটা গুলি চালানো হয়েছিল, যেটা ওনার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বের হয়ে যায়, তাই তো সদানন্দবাবু? একদম একদম ঠিক মেঘনাথ বাবু, একদম ঠিক। তবে সেটা তখনই প্রমাণ করা সম্ভব যখন আমরা সরোবরের দিক থেকে কারোর গুলি চালাবার প্রমাণ পাব। এবার মেঘনাথ বাবু, আপনি বলুন, আপনার কি মনে হয়? দেখুন সদানন্দবাবু, এক্ষেত্রে আমার মনে হওয়া বা না হওয়ায় মহামান্য আদালতের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। তবে শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি এই কেসটা একবার তদন্ত করে দেখব। তবে চন্দ্রকান্ত যদি একবারও নিজের মুখে নিজের অপরাধ অস্বীকার করত, তবে অন্ততপক্ষে এই দাবিটা অনেক বেশি জোরদার হতো। কিন্তু আপনি তো বলছেন চন্দ্রকান্ত নিশ্চুপে নিজের অপরাধ মেনে নিচ্ছে, তাহলে আদালতে নতুন করে কোনো বক্তব্য পেশ করাটাই তো খুব সমস্যার। সদানন্দবাবু মেঘনাদের থেকে সাহায্যের আশ্বাস পেয়ে খুশি হয়ে আমাদের মেস থেকে চলে গেলেন। আমি ওনাকে একতলার সদর দরজা পার করে দিয়ে মেঘনাদের ঘরে ফিরে এসে দেখি তখনও মেঘনাদ আগের মতোই চৌকিতে বসে আরেকজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। ভদ্রলোক মাঝবয়সী, তবে পোশাক আশাক বেশ ময়লা, আর চোখে মুখে এক গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভদ্রলোক এতক্ষণ সদানন্দবাবু যে চেয়ারটায় বসেছিলেন সেটাতেই বসে, তবে একেবারে জড়সড় হয়ে। আমি ঘরে ঢুকতেই মেঘনাদ আমার উদ্দেশ্যে বলে উঠল, এসো সুরেশ, তোমাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওনার নাম শ্রী বনমালী ভট্টাচার্য। সদানন্দবাবু এখানে আসার আগেই উনি আমার কাছে এসেছিলেন। তারপর তোমার সঙ্গে সদানন্দবাবু এলে আমি ওনাকে পাশের একটা ঘরে লুকিয়ে থাকতে বলেছিলাম। কিন্তু ইনি কে? আমি তোমাকে পুরো ব্যাপারটাই বলছি। প্রথমে জেনে রাখো, এই বনমালী ভট্টাচার্য আর কেউ নন, চন্দ্রকান্ত ভট্টাচার্যের বাবা। উনি আমার কাছে এসেছিলেন সদানন্দ বাবুর মতন একই অনুরোধ নিয়ে। তবে বনমালী বাবুর জন্য এক্ষেত্রে যেটা ছিল সেটা হলো পিতৃহৃদয়ের ক্রন্দন। আমি যে এই কেসটা নিজে তদন্ত করে দেখব বলেছি, সেটা সদানন্দ বাবুর থেকে অনেক বেশি বনমালী বাবু আমায় অনুরোধ করেছেন বলেই। না বাবু, এ শুধু আমার অনুরোধ নয়, আপনি আপনি একবার আমার ছেলের সাথে কথা বলে দেখলে নিজেই বুঝতে পারবেন ও এই কাজ করতে পারে না। তাই আমার বিশ্বাস আপনি এই কেসটা একবার দেখলে নিশ্চয় কিছু না কিছু একটা খুঁজে বার করবেন। আসলে আমার ছেলেকে নিরপরাধ প্রমাণ করার জন্য এখন একমাত্র আমাদের আশার আলো আপনি। আমি আপনার দুটো পায়ে পড়ি, একবারের জন্য পুরো ব্যাপারটা খতিয়ে দেখুন। আমি মেঘনাদের মনের অবস্থাটা বেশ বুঝতে পারছিলাম। যে কেসটা সমস্ত তদন্ত সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র মহামান্য আদালতের দোষী সাব্যস্ত করে রায়দান করা বাকি, সেই পরিস্থিতিতে নতুন করে তদন্ত করে নতুন কোনো সমাধান খুঁজে বের করা সত্যিই কঠিন। তবে এই যে সদানন্দবাবু বা বনমালীবাবু মেঘনাদকে এতটা বিশ্বাস করেন, শুধুমাত্র সেই বিশ্বাসের উপর ভরসা করে আমারও মনে হতে শুরু করল, যদি চন্দ্রকান্ত সত্যিই নিরপরাধ হয়, তাহলে মেঘনাদ নিশ্চয়ই সঠিক অপরাধীকে খুঁজে বের করতে পারবে আর চন্দ্রকান্তকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। বাকিটা সময়ের হাতে।
বন্দে মাতরম। আমি তোমাদের স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখে অতিশয় আনন্দিত হয়েছি। তোমাদের প্রত্যেকের মনে যে দৃঢ় সংকল্প, তা দেখে আমি বুঝতে পারছি এবার আমরা আমাদের লক্ষ্যে সফল হবই। লক্ষ্য আর আমাদের থেকে বেশি দূরে নয়। আপনি একেবারে সঠিক কথা বলেছেন গুরুদেব। ওই শয়তান হেনরি সাহেব যেভাবে আমাদের দেশ মাতৃকাকে অপমানিত করেছে, যেভাবে অখিলের মতন বিপ্লবীকে হত্যা করেছে, তাতে তার শাস্তি ওকে পেতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই চন্দ্রকান্ত, আমাদের দলে যতজন বিপ্লবীর মৃত্যুর কারণ হয়েছে ওই হেনরি সাহেব, তাদের কারোর আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের প্রতিটি রক্তবিন্দুর দাম দিতে হবে ওই হেনরি সাহেবকে। কিন্তু গুরুদেব, একথা সত্য যে হেনরি সাহেবকে হত্যা করার পরিকল্পনা নিয়েই আমরা এখানে এসেছি, কিন্তু অখিল এর আগে এখানে এসে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছিল, সেই সমস্ত তথ্য এই মুহূর্তে যথেষ্ট নয়। তার কারণ ওই শয়তানের বাচ্চা হেনরি এখনো আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছে। তাই তার কাছে পৌঁছানো খুব একটা সহজ হবে না। আমি সে কথা জানি, আর জানি বলেই এবারের আমাদের পরিকল্পনা করতে হবে আরো অনেক বেশি গভীরে গিয়ে। আর আমাদের পরিকল্পনা শুরু হবে এমন একটা মানুষকে ধরে, যার মাধ্যমে আমরা সরাসরি হেনরি সাহেবের কাছে পৌঁছে যেতে পারবো। কিন্তু এরকম মানুষ কি কেউ আছেন গুরুদেব? হ্যাঁ, আছেন। অখিলের সঙ্গে আমার নিয়মিত চিঠিতে যোগাযোগ ছিল। অখিল চিঠিতে লিখেছে এই কলকাতা শহরের এক বিশিষ্ট নামকরা ব্যবসায়ীর ব্যাপারে, যার নাম মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওই লোকটি হেনরি সাহেবের যথেষ্ট পরিচিত এবং ওনার কুঠিতে ওই মনোরঞ্জনের নিয়মিত যাতায়াত আছে। কিন্তু গুরুদেব, আমরা যতটাই মনোরঞ্জন বাবুর ব্যাপারে শুনেছি, তাতে করে উনি অখিলদের ঘটনার জন্য দায়ী। আমি সে কথা জানি সুবিমল, তুমি শুধু মনে রেখো এবারে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ পৃথক। বাইরের কেউ নয়, ওর পরিবারের ওর অতি পরিচিত একজনের সঙ্গে আমি যোগাযোগ করেছি। সে আমাকে কথা দিয়েছে যাবতীয় তথ্য এনে দেবে। তবে আমাদের মধ্যে কাউকে দায়িত্ব নিতে হবে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্ত তথ্য আমাদের হাতে এনে দেবার ব্যাপারে। এই ব্যাপারে সব থেকে উপযুক্ত মানুষ কিন্তু চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত মনোরঞ্জন বাবুর পাড়াতেই থাকে আর মনোরঞ্জন বাবুর পরিচিত, তাই ওকে এই কাজের দায়িত্ব দিলে কেউ সন্দেহ করবে না। করবে সুবিমল, করবে। আপাত দৃষ্টিতে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় একটা নিপাট ছাপোষা গৃহবাসী। হঠাৎ করে তার বাড়িতে পাড়ার একজন ছেলের আনাগোনা বেড়ে গেলে শুধু উনি কেন, পাড়া শুদ্ধ মানুষ চন্দ্রকান্তকে সন্দেহ করবে। কি চন্দ্রকান্ত, ভুল বলছি? না গুরুদেব, আপনি একদম সঠিক কথাই বলেছেন। তবে এখানে আমাদের একটা উপায় আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মনোরঞ্জন বাবুর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করতে পারবো, কিন্তু কেউ কোনো সন্দেহ করবে না। যা বলছো তা কি সম্ভব? তুমি ঠিক করে ভেবে বলছো তো? আমি আপনাকে সবকিছু বলছি গুরুদেব, শুধু আপনি আমাকে আগে বলুন আমাকে কি করতে হবে। তুমি তো জানোই চন্দ্রকান্ত, আমার কাছে তোমাদের সকলের জন্য নির্দিষ্ট পরিকল্পনা আছে। তোমরা শুধু মনে রেখো, দেশ মাতৃকাকে এই ইংরেজদের পরাধীনতার গ্রাস থেকে মুক্ত করার জন্য যা যা করণীয় আমাদের সবকিছু করতে হবে, সেটা সঠিক সময় হলেই। তবে এই মুহূর্তে আমাদের সবার আগে যেটা পরিকল্পনা করতে হবে সেটা হলো হেনরি সাহেবের নিকেশ। আর সেই জন্যই আমি আমার এক বিশ্বস্ত মানুষকে নিযুক্ত করেছি, যাকে বন্দুক চালানোর প্রশিক্ষণ আমি নিজে দিয়েছি। তার লক্ষ্য নির্ভুল, শুধু তোমাকে সবসময় তাকে লক্ষ্য রাখতে হবে। মনে রেখো, অখিলের মতো ভুল আমরা আর করতে পারবো না। আমরা প্রথমে যে সুযোগ পাব, সেই সুযোগেই আমাদের খুন করতে হবে। তাই তার গুলির নিশানা হতে হবে নির্ভুল। আপনি যথার্থই বলেছেন গুরুদেব। চন্দ্রকান্ত, আমি তোমাকে এই গুরু দায়িত্ব দিতে চলেছি। আমার নিযুক্ত করা সেই মানুষটার খোঁজ জানবে শুধুমাত্র তুমি। তোমার কাজ হবে তাকে সমস্ত ক্ষেত্র থেকে রক্ষা করা, আর তাকে তার সঠিক লক্ষ্যে সঠিক সময় পৌঁছে দেয়া। বলো, পারবে তো? পারব গুরুদেব, আপনার নির্দেশ শিরোধার্য। আমি কথা দিচ্ছি, আপনি এরপর যখনই এই ব্যাপারে খোঁজ পাবেন, তখন যদি আমি জীবিত নাও থাকি, তখনও আপনি জানতে পারবেন আপনার শেখানো এই বিপ্লবের বীজ মন্ত্র আমি অসফল হতে দিইনি। প্রত্যেকটি পরাধীন ভারতবাসীর হৃদয়ে জাতীয়তাবাদের এই বাণী আমি ছড়িয়ে দেব।
তার প্রাথমিক লক্ষ্য হবে হেনরি সাহেবের মৃত্যু। বিপ্লবের সফলতা আমরা নিজেদের জীবন দিয়েও রক্ষা করব। প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে ধ্বনিত হবে বন্দে মাতরম ধ্বনি। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। তোমাদের বিজয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে আমার আমরা সকাল 9টা নাগাদ গিয়ে পৌঁছলাম মনোরঞ্জন বাবুর বাড়ি। তবে তার আগে মেঘনাদ আর সদানন্দবাবু দুর্ঘটনার জায়গাটা একবার গিয়ে দেখে এসেছে। তখন আমি কিছু ব্যক্তিগত কাজ থাকায় ওদের সঙ্গে যেতে পারিনি। সেখান থেকে ফিরে মেঘনাদ আর আমি রওনা হই নলিনী রঞ্জন স্ট্রিটের দিকে। এখানেই মনোরঞ্জন বাবুর প্রাসাদোপম অট্টালিকা। আমরা গিয়ে ওনাদের সঙ্গে কথা বলতে চাই জানাতেই ভিতর থেকে আমাদের বৈঠকখানায় বসানোর নির্দেশ আসে। আর তার কয়েক মুহূর্ত পরেই একজন মাঝবয়স্কা ভদ্রমহিলা ঘরে এসে ঢোকেন। ওনাকে দেখে আমি এবং মেঘনাদ নমস্কার জানাতে উনিও প্রতি নমস্কার জানিয়ে আমাদের সামনে দুটো চেয়ারে বসতে বলেন। মেঘনাদ বাবু, আমি আপনাকে চিনি। আপনার এর আগের করা বেশ কয়েকটা কেসের সমাধানের ব্যাপারে আমি কাগজে পড়েছি। সত্যি বলতে কি, যদি আমাদের বাড়ির এই দুর্ঘটনার সঠিক কোনো সমাধান না হতো, তবে আমি ঠিক করেছিলাম আমি নিজে গিয়ে আপনার সাথে কথা বলবো। কিন্তু আদালতে সবকিছু খুব সহজভাবেই মিটে যাওয়ায় তার আর কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু এবার আপনি আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। দেখুন কাদম্বরী দেবী, আপনি তো জানেনই যে কোনো ঘটনা এবং দুর্ঘটনার মধ্যে সত্যটা খুঁজে বের করাই আমার কাজ। তাই আমি যে আপনার কাছে সেই উদ্দেশ্য নিয়েই আসব সেটা তো বলাই বাহুল্য। কিন্তু এই মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় হত্যা মামলায় এখনো এমন কিছু অবশিষ্ট আছে কি যেটা আমরা জানি না? বিশেষ করে মহামান্য আদালতের কাছে যখন সমস্ত শুনানি সম্পূর্ণ হয়েছে আর আগামী সোমবার মহামান্য বিচারক রায় দান করবেন, তাই এই পরিস্থিতিতে সত্য আর অসত্যের খোঁজ শুরু করাটা সময়ের অপলাপ নয় কি? আমি আপনার কথা বুঝতে পারছি, আমি জানি আমার বিশেষ কিছু করারও নেই। এই শুধুমাত্র আমি পুরো ব্যাপারটা একবার প্রথম থেকে বিশ্লেষণ করে দেখতে চাই, আর কিছু নয়। বেশ, সে না হয় করুন। দেখুন, আমার পরিবারের সঙ্গে যাই কিছু ঘটে যাক না কেন, আমি কখনোই চাই না কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাক। চন্দ্রকান্ত যদি নির্দোষ হয়ে থাকে তবে অবশ্যই তার মুক্তি পাওয়া উচিত। বিশেষ করে সে যখন আমাদের এই দেশমাতৃকাকে অপরাধীদের থেকে মুক্ত করার জন্য লড়াই করছে, তখন এই মিথ্যে অপরাধে তার শাস্তি হোক, আমি কোনো মতেই চাই না। আপনি কি বলছেন মা? যে ছেলেটা এরকম নির্দয়ভাবে আমার বাবাকে হত্যা করলো, আপনি চাইছেন তার যেন শাস্তি না হয়? আমার তো সেই ছেলেটার কথা মাথায় এলেই রাগে কাটা রেডি করে। আমি চাই ওই ছেলেটাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। যেটা বোঝো না সে ব্যাপারে কথা বলো না বড় খোকা। আমি বলেছি, চন্দ্রকান্ত যদি সত্যি নির্দোষ হয় তবে তার যেন শাস্তি না হয়। কিন্তু তার যে নির্দোষ প্রমাণিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেটা কি আপনি জানেন না? যে বন্দুক থেকে গুলিটা চালানো হয়েছিল সেটা সমেত ঘটনাস্থল থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। খোদ পুলিশ অফিসার নিজের জবানবন্দিতে এই কথা বলেছেন। আর স্বদেশী ভূত মাথায় চেপে বসার জন্য আমার বাবাকে খুন করার কারণ যে চন্দ্রকান্তর কাছে যথেষ্টই ছিল, সেটা আজ কারোর অজানা নয়। তাহলে এখন আর দ্বিধা কেন? দেখুন কমলাকান্ত বাবু, নিরপেক্ষভাবে যদি শুধুমাত্র মনোরঞ্জন বাবুর খুনের তদন্তের কথা বলি, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি চন্দ্রকান্তের ছোড়া গুলিতে মনোরঞ্জন বাবুর মৃত্যু হয়নি। আমি এবং দারোগা সদানন্দবাবু ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটা দিক ইতিমধ্যেই খতিয়ে দেখে সেই সিদ্ধান্তেই এসেছি।
তাই আমার মনে হয় যদি সত্যি ওনার খুনিকে আপনারা খুঁজে বের করতে চান তবে আমাকে সাহায্য করুন, কারণ আপনারা সকলেই জানেন আমাদের হাতে সময় বড় কম। আমার ধারণা আপনি বোধহয় সঠিক কথা বলছেন না মেঘনাথ বাবু। যদি তথ্য প্রমাণে সত্যিই কোনো ভুল থেকে থাকে তবে তা আদালতে গ্রহণযোগ্য হতো না, তাই না? এইসব ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলার সুযোগ পাবো কমলাকান্ত বাবু। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আমি এইসবের মধ্যে নেই। আপনারা যা খুশি তাই করুন। কমলাকান্তবাবু মেঘনাদের কথা শুনে রাগে গজগজ করতে করতে উঠে বাইরে চলে যান। কমলাকান্ত বরাবরই বড়ই অসহিষ্ণু, সামান্য কথাতেই রেগে যায়। যাই হোক, মেঘনাথবাবু আপনি বলুন কি জানতে চান। আর হ্যাঁ, আমার বিনীত অনুরোধ, আপনি চন্দ্রকান্তকে যে করেই হোক বাঁচানোর চেষ্টা করুন। ওরা নিজেদের জন্য যে জীবন আদর্শ ঠিক করেছে তাতে ওদের কিছু ভুল চুক হলে যদি আমরা তা ক্ষমা না করে দিই তবে তা শুধু ওদের প্রতি নয়, সমগ্র দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার শামিল। দেখুন আজ হয়তো আমার বয়স হয়ে গেছে, শারীরিকভাবে আমি ওদের সঙ্গে ছুটতে পারবো না, তবু যদি আমার বয়স থাকতো আর যদি শারীরিক সক্ষমতা থাকতো তবে আমিও বন্দে মাতারম ধ্বনি তুলে আমি কোমর বেঁধে ওদের সঙ্গে নেমে পড়তাম। বিশ্বাস করুন, দেশকে স্বাধীন করার লক্ষ্যে আমি নেমে পড়তাম। কিন্তু এই মুহূর্তে তা যখন সম্ভব নয়, তখন সে কাজ যারা করছে তাদের অন্তত পক্ষে দুহাত তুলে আশীর্বাদ করতে চাই। এতক্ষণ ধরে কাদম্বরী দেবীর সঙ্গে কথা বলে স্বদেশী বিপ্লবীদের প্রতি উনি যে মনে মনে একটা শ্রদ্ধা এবং সহমর্মিতার ভাব পোষণ করেন সেটাই মনে হয়েছিল। তবে এখন সেটাই নিশ্চিত হলাম। আর কমলাকান্তবাবু যে যথার্থ রূপেই ওনার বাবা মনোরঞ্জনবাবুর প্রতিরূপ সেটাও বুঝতে পারলাম। যতবারই চন্দ্রকান্তের নাম উল্লেখ হয়েছে ততবারই কমলাকান্তবাবুর চোখে মুখে যে ঘৃণা এবং হিংসার ভাব ফুটে উঠতে দেখেছি সে কথা বলার অপেক্ষা রাখে না। আর আমি নিশ্চিত সে দৃশ্য মেঘনাদেরও চোখ এড়ায়নি। আচ্ছা মেঘনাথবাবু, কমলাকান্তর কথা বাদ দিন, আপনি বলুন আপনি কি জানতে চান। আচ্ছা, আমরা শুনেছি মনোরঞ্জন বাবুর ব্যবসায় ইদানিং কিছু একটা সমস্যা চলছিল। আপনি কি সে ব্যাপারে আমাদের কিছু বলবেন? দেখুন, আমার সময় কাটে রান্নাঘরে আর ঠাকুর ঘরে। অবশিষ্ট সময় যেটুকু আমার থাকে সেটা আমি ওই কিছু বইপত্র নিয়েই কাটাই। পারিবারিক ব্যবসার ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই, বিশ্বাস করুন। ব্যবসার কাজকর্ম দেখতেন স্বয়ং উনি নিজেই, আর আমার ছোট ছেলে বিমলেন্দু। কমলাকান্ত কোনোদিনই পারিবারিক ব্যবসায় খুব একটা মনোনিবেশ করে না, তাই ব্যবসা সংক্রান্ত আপনার কিছু প্রশ্ন থাকলে ওই বিমলেন্দুই তার উত্তর দিতে পারবে। আপনি আসার খবর পেয়ে আমি ওকেও আসতে বলেছি, সেও এখনই এসে পড়বে, একটু অপেক্ষা করুন। কাদম্বরী দেবীর মুখের কথা শেষ হওয়ার আগেই বয়সে তরুণ একজন যুবক ঘরের মধ্যে প্রবেশ করে আর মেঘনাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাদম্বরী দেবীর পাশে সোফায় এসে বসে। ছোট খোকা, উনি মেঘনাথ বাবু, আর উনি ওনার সহকারী সুরেশ বাবু। আর মেঘনাথ বাবু, এই আমার ছোট ছেলে বিমলেন্দু। আমি আপনাকে ওর কথাই বলছিলাম। ওর বাবার সঙ্গে ব্যবসার যাবতীয় দিক ওই বিমলেন্দুই দেখভাল করতো আর কি। আসলে বাবার বয়স হওয়ার সাথে সাথে ব্যবসার কাজ দেখভাল করার জন্য ওনার একজন সহকারীর প্রয়োজন ছিল। আর আগের ঘটনার পরে আমরা নতুন করে কোনো ম্যানেজার রাখার ব্যাপারে আগ্রহী ছিলাম না, তাই বর্দা ব্যবসার কাজে সেভাবে আগ্রহ না দেখালে আমি বাবাকে সাহায্য করতে এগিয়ে আসি। আগের ঘটনা বলতে? আগের ঘটনা বলতে মাস 6 আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা বলছি। সে সময় বাবার ব্যবসা সংক্রান্ত সমস্ত হিসেব নিকেশ দেখার কাজ করতেন সনাতন দাস নামে একজন ভদ্রলোক। এমনিতে উনি বেশ অনেকদিন ধরেই আমাদের সঙ্গে কাজ করতেন। বলতে পারেন আমি জ্ঞান হয়ে থেকে সনাতন কাকাকেই দেখছি
ব্যবসার সমস্ত কাজ সামলাতে। পরবর্তীকালে পড়াশোনা শেষ করার পর আমি নিজে হিসেব নিকেশ দেখার কাজে এগিয়ে এলে খেয়াল করে দেখি বাবার সিন্ধুকে একটা বেশ বড় সড়ো অঙ্কের টাকার গোলমাল রয়েছে। নিশ্চিতভাবে সেটা করেছে সেই সনাতন কাকাই। আমি ব্যাপারটা বাবার নজরে আনলে বাবা তখনই সনাতন কাকাকে চুরির দায়ে পুলিশের হাতে তুলে দেন। আর বলা বাহুল্য, সনাতন কাকার চাকরিটাও যায়। বলতে পারেন সেই ঘটনার পর থেকেই আমি প্রত্যক্ষভাবে ব্যবসার কাজে ঢুকে পড়ি, আর এখনো পর্যন্ত সেই রকমই চলছে। আচ্ছা, এই সনাতন দাস নামের ভদ্রলোক এখন কি করেন? সঠিক জানি না, তবে উনি মাঝে বাবার কাছে কয়েকবার এসেছিলেন ক্ষমা প্রার্থনা করে আবার চাকরিটা ফিরে পাওয়ার জন্য। তবে বাবা আর ওনাকে ফেরাতে রাজি হননি। আমার মনে হলো এই সনাতন দাস নামের লোকটি যদি চুরি নামক অপরাধটি করেও থাকেন, তা সত্ত্বেও চাকরি হারাবার কারণে মনোরঞ্জন বাবুর ওপর তার যথেষ্ট রাগ থাকা অস্বাভাবিক নয়। সে কথা মেঘনাথকে বলতে গেলেই দেখলাম মেঘনাথ বিমলেন্দু বাবুকে বলে উঠল, আচ্ছা বিমলেন্দু বাবু, আর একটা কথা আমি জানতে চাইব, আপনি কি কোনোভাবে এই সনাতন দাস নামের ভদ্রলোককে আপনার বাবার উপরে গুলি চালানোর কারণে সন্দেহ করেন? দেখুন মেঘনাথ বাবু, সনাতন কাকাকে দেখলে আপনি বুঝতে পারবেন উনি একেবারেই নিপাট ছাপোষা মানুষ। আমার মনে হয় না উনি প্রতিহিংসা থেকে বন্দুক জোগাড় করে বাবার উপরে গুলি চালানোর মতো এত ভয়ঙ্কর কাজ করতে পারবেন বলে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি আপনাদের ব্যবসায় কি কিছু একটা টালবাহানা হয়েছে? দেখুন মেঘনাথ বাবু, ব্যবসায়ীগুলো লেগেই থাকে। আপনি তো জানেনই আমাদের কাঠের আসবাবপত্রের ব্যবসা। বর্ধমানের ওই দিককার কোনো এক পুরানো রাজবাড়ি থেকে নিলামে বেশ কিছু আবলুস কাঠের আসবাবপত্র বাবা সংগ্রহ করেছিলেন। ভালো দামে সেগুলো বর্মার এক ব্যবসায়ীর কাছে রপ্তানি করাচ্ছিল। কলকাতা ডকে জাহাজে সেই সমস্ত আসবাবপত্র তুলেও দেওয়া হয়েছিল, তবে কোনো এক সামান্য পুলিশি ঝামেলায় সেটা পাঠানো সম্ভব হয়নি। ওই রাজবংশের কোনো এক উত্তরাধিকারী সেই সমস্ত আসবাবপত্রের উপরে নিজের অধিকার জাহির করেছেন। উনি দাবি করেছেন ওনার মতামত না নিয়েই নাকি নিলামের আয়োজন করা হয়েছিল, যেটা যেটা অনৈতিক। তাই বর্মা সেই ব্যবসায়ী আর টাকা না দেওয়ায় আমাদের প্রায় 50,000 টাকা সেখানে আটকে যায়। তবে তবে ব্যবসায়ী সব হয়েই থাকে, আমরা ঠিক সমাধান করে নেব। তবে তবে এর মধ্যে বাবার এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ায় সত্যি সত্যি সমস্যা হয়ে গেল। বর্মা মানে ব্রহ্মদেশ? হ্যাঁ, ওখানকার এক ইংরেজ কুঠিতে ওই আসবাবপত্রগুলো বসানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আচ্ছা, আপনি কখনো ব্রহ্মদেশ গিয়েছেন? হ্যাঁ, আমি গিয়েছি বার দুয়েক, বড়জোর ওই 2-3 দিনের জন্য। আপনারা খেতে আসুন, খাবার ঘরে আপনাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে। বিমলেন্দুবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে আমরা খেয়ালই করিনি ঘরে আরও একজন মহিলার প্রবেশ ঘটেছে। ওনার বয়স খুব একটা বেশি না হলেও ওনার মুখ দেখে বোঝা যায় যথেষ্ট ব্যক্তিসম্পন্ন একজন নারী, আর ওনার সঙ্গে একজন পরিচারিকা, যিনি আমাদের উদ্দেশ্যে ওই কথাটি বলেছেন। একদম সঠিক কাজ করেছো মা। মানসিকভাবে আমি এখন এতটাই বিপর্যস্ত আছি যে এই সামান্য লোকাচারগুলো আমার আর খেয়াল নেই। তুমি নিজে মনে করে ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করে আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছো, অথচ আমি ওনাদের সঙ্গে এতক্ষণ কথা বলে গেলেও ন্যূনতম সেই সৌজন্য দেখায়নি। না না, তার আর কোনো প্রয়োজন নেই। আমাদের হাতে সময় বড়ই কম, আমাদের এক্ষুনি উঠতে হবে। সে না হয় উঠবেন, কিন্তু গৃহস্থ বাড়ির একটা মঙ্গল অমঙ্গল তো আছে। তাই আপনাদের সামান্য কিছু জলখাবার না খাইয়ে আমরা ছাড়ব না। দেখুন, শ্বশুর মশাইয়ের জন্য আমাদের কারোরই মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তবুও গৃহে অতিথি এলে কিছু দায়িত্ব তো থেকেই যায়। আপনি? ও করবি, আমাদের পরিবারের বড় বউ। আমাদের বড় খোকার সাথে ওর বিবাহ হয়েছে বছর 3 হলো। আমি ধীরে ধীরে অবসরের দিকে এগিয়ে গেলে ওই সংসারের যাবতীয় দায়িত্ব ওকেই তো বুঝে নিতে হবে। তবে তবে মেঘনাথবাবু, বলছি আসুন না, এবার বাকি কথাটা না হয় খেতে খেতে হবে। আসুন।
আমরা আর কথা না বাড়িয়ে বৈঠকখানার পাশের খাবারের ঘরে বসে লুচি, বেগুন ভাজা আর গরম গরম আলুর দম খেতে থাকলাম। আর তখনই বিমলেন্দুবাবু জিজ্ঞেস করলেন, মানে আমার একটা কথা জিজ্ঞাসা করতে বড্ড ইচ্ছা করছে মেঘনাথবাবু। বাবার হত্যা রহস্যের তদন্তের কাজ তো আদালতে হয়ে গিয়েছে। আগামীকাল হয়তো চন্দ্রকান্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেওয়া হবে। তাহলে আজ আপনি কি তদন্ত করছেন? আগামীকাল হয়তো চন্দ্রকান্তবাবুকে দোষী সাব্যস্ত করা হবে। তার মানে এখনো পর্যন্ত উনি কিন্তু দোষী সাব্যস্ত হননি বলতে পারেন। তাই আজকের এই মুহূর্তটা আমি ওনাকে নির্দোষ প্রমাণ করা যায় কিনা সেটা নিয়ে একটু তদন্ত করছি মাত্র। যদি কিছু কিনারা করতে পারি তবে আগামীকাল তা কোর্টে জানাবো। এখনো পর্যন্ত কিছু কিনারা করতে পেরেছেন? কারণ চন্দ্রকান্ত যদি আসল দোষী না হয়ে থাকে তাহলে পরবর্তী যে প্রশ্নটা উঠবে সেটা হলো আসল খুনি কে। আদালতে সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। আমি দেখলাম কথাটা শুনে মেঘনাদের চোয়াল শক্ত হয়ে এলো। ও এ ব্যাপারে মুখে কিছু না বললেও ও যে প্রকৃত খুনিকে খুঁজে বের করতে দৃঢ় প্রতিজ্ঞ সে কথা আমি ভালো মতোই জানতাম। তাই তখনকার মতন আর কিছু কথা না বাড়িয়ে আমরা ফিরে এলাম থানায় সদানন্দবাবুর কাছে। উনাকে কয়েকটা প্রয়োজনীয় তথ্য দিয়ে মেঘনাদ কিছু একটা বুঝিয়ে দিল। আচ্ছা মেঘনাদ, তুমি নিশ্চিত তো মনোরঞ্জনবাবুর খুনি চন্দ্রকান্ত নন? হ্যাঁ, আমি নিশ্চিত। চন্দ্রকান্ত বাবুর চালানো গুলিতে মনোরঞ্জন বাবুর মৃত্যু হয়নি। চন্দ্রকান্তর বন্দুক থেকে একটি গুলি ছোড়া হয়েছে, আর সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সরোবরের পাশে একটা ইউক্যালিপটাস গাছের গুড়িতে গিয়ে বেঁধে, যেই গুলিটি আজ সকালে আমরা উদ্ধার করেছি। আর সেই কারণেই এতটা নিশ্চিত হয়ে কথাটা বলতে পারছি। এবার প্রশ্ন হলো, বন্দুকের গুলি চালানোর শব্দ একটাই শুনতে পাওয়া গিয়েছিল, অর্থাৎ একই সঙ্গে কেউ একজন আরও একটা গুলি চালিয়েছিল মনোরঞ্জন বাবুর মাথা লক্ষ্য করে। একবার চন্দ্রকান্তর সাথে কথা বলে দেখলে হয় না? কোনো লাভ নেই। চন্দ্রকান্ত মুখে একটিও কথা বলতে রাজি নয়। সে যেন নিজের মৃত্যুকে গ্রহণ করে নিতে বদ্ধপরিকর। কোনো কিছুতেই তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সদানন্দবাবু বারবার অনুরোধ করলেও সে একটিও কথা বলতে চায়নি। আচ্ছা মেঘনাথ, চন্দ্রকান্ত আসল অপরাধী কে সেটা জেনে তাকে আড়াল করার চেষ্টা করছে না তো? একদম ঠিক বলেছ, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, স্বদেশী আন্দোলনের জোয়ারে মনোরঞ্জন বাবুর পরিচয় যদি একজন দেশদ্রোহীর হয়, তবে তাকে হত্যা করে হত্যাকারী তো ভালো কাজই করেছেন। অপরাধ বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে উঠেই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। সেক্ষেত্রে চন্দ্রকান্ত একজন সক্রিয় বিপ্লবী হয়ে সেই হত্যাকারীর অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করবে কেন? অন্তত একজন দেশদ্রোহী বিশ্বাসঘাতককে হত্যা করা তো দেশের জন্য গর্বের কাজ। অন্তত সনাতন দাসবাবুর চাকরি ফিরে পাওয়া এবং বর্ধমানের রাজবংশের সেই উত্তরাধিকারীর কাঠের আসবাবের ওপর অধিকার ফিরে পাওয়ার থেকেও অনেক বেশি গর্বের। তোমরা ঘটনাস্থলে আর কোনো সূত্র পাওনি? পেয়েছি তো, আর সেই সূত্রটাই সব থেকে গোলমেলে। সরোবরে যেদিক থেকে গুলিটা চালানো হয়েছিল বলে আন্দাজ করা হচ্ছে, সেখানে নরম কাদার উপর একটা ভারী বুটের ছাপ আমরা দেখতে পেয়েছি। আর সেই একই রকমের বুট জুতো দেখেছি মনোরঞ্জন বাবুর বাড়িতে। তুমি হয়তো খেয়াল করে দেখোনি, যেখানে আমরা জুতো রাখছিলাম তার পাশে একটা জুতোর তাকের ওপর বেশ কিছু জুতো রাখা ছিল। সেখানেই একজোড়া ভারী বুট জুতো আমি দেখেছি, আর তাতে সামান্য কাদার ছিটেও লেগেছিল। তার মানে তুমি সন্দেহ করছো মনোরঞ্জন বাবুর বাড়ি থেকেই কেউ এর সঙ্গে যুক্ত, যে ওই বুট জুতো পরে সেদিন রবীন্দ্র সরোবরের ওখানে গিয়েছিল? এরকম কথা কোনোভাবেই বলা যায় না। প্রথমত, বুটটি পুরুষ মানুষের পরার, আর আমি বিমলেন্দু আর কমলাকান্ত বাবুর পায়ের মাপ দেখেছি। দুজনের পায়ের মাপই আকারে বড়, সুতরাং ওই জুতো ওনাদের পায়ে হবে না। খুব সম্ভবত ওই জুতোটা খোদ মনোরঞ্জন বাবুরই ছিল। উনি হয়তো মারা যাওয়ার আগে কোনোদিনও ওই জুতো পরে কাদাময় কোনো জায়গায় গিয়েছিলেন, কারণ মারা যাওয়ার মুহূর্তে ওনার পায়ে ছিল খুব সাধারণ চপ্পল। কিন্তু মেঘনাদ, তুমি কি এই জুতোর ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করেছো? কাদম্বরী দেবীর গোড়ালির ঠিক ওপরে একটা ছোট্ট কাটা দাগ,
খুব সম্ভবত নতুন জুতো পরতে গেলে এই রকম ভাবে ফোসকা পড়ার জন্য দাগ তৈরি হতে পারে। তুমি নিশ্চয়ই সেটার কথাই বলছো, তাই তো সুরেশ? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, কোনোভাবে এরকম এরকম নয় তো? কাদম্বরী দেবী, দেখো, ওনার মনে কিন্তু স্বদেশী বিপ্লবীদের প্রতি একটা গভীর শ্রদ্ধাভাব আমরা দেখেছিলাম সেদিন। আশা করি তুমি সেটা ভুলে যাওনি। আমি কিচ্ছু ভুলে যাইনি সুরেশ। তবে এক্ষেত্রে যদি একবার চন্দ্রকান্তের সঙ্গে কথা বলা যেত, একটা ব্যাপার বুঝতে অনেক সুবিধা হতো। কিন্তু সেটা যখন হচ্ছে না, তখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমি আর মেঘনাদের সঙ্গে এ ব্যাপারে কিছু কথা এগোলাম না, কারণ আমি জানতাম এই রহস্য সমাধান করার জন্য সম্ভাব্য যা যা করণীয় মেঘনাদ সেটা করবেই। আমি সেজন্য এই প্রসঙ্গে আর কিছু না বলে সেদিনের খবরের কাগজটা টেনে নিয়ে বসলাম। সকাল থেকে সদানন্দবাবুর আসার পর থেকে দৈনিক খবরের কাগজটাও দেখা হয়নি। আমি কাগজটা নিয়ে বসে কয়েকটা পাতা উল্টানোর সঙ্গে সঙ্গেই দেখলাম মেঘনাদ আবার তৈরি হয়ে নিল। বুঝলাম ও কোথাও বেরোনোর পরিকল্পনা করছে। এ কি, এখন আবার কোথাও বেরোচ্ছ নাকি? দুপুর হয়ে গেল তো, ভাত খাবে না? খাবো, তবে তার আগে আমার একটা কাজ আছে, আর সেটা এখনই করতে হবে। সন্ধ্যা নেমে এলে আর সেটা সম্পূর্ণ করা যাবে না। তুমি কোথায় যেতে চাইছো বলো তো? রবীন্দ্র সরোবরের কাছে, মনোরঞ্জন বাবুকে যেখানে গুলি করা হয়েছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সকালে আমি এমন কিছু একটা দেখেছি যেটা এই খুনের সঙ্গে কোনোভাবে সংযুক্ত হতেও পারে। কিন্তু সদানন্দ বাবুর সাথে কথা বলতে বলতে সেই মুহূর্তে সেটা চোখ এড়িয়ে যায়। আমি ভেবে দেখলাম এতে আমার ভালোই হলো। সকালে যখন মেঘনাদ আর সদানন্দবাবু সেখানে গিয়েছিলেন তখন আমার যাওয়া হয়নি, তাই আমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম মেঘনাদের সঙ্গে। মেঘনাদ যেহেতু সকালে জায়গাটায় গিয়েছিল, তাইও কোনো রকমের দ্বিধা না করেই পৌঁছে গেল সেই নির্দিষ্ট স্থানে। দেখো সুরেশ, ওই দিক থেকে চন্দ্রকান্ত মনোরঞ্জন বাবুর দিকে এগিয়ে এসেছিল। মনোরঞ্জন বাবু সরোবরের পাশের এই রাস্তা বরাবর সোজাসুজি হাঁটছিলেন। চন্দ্রকান্ত বাবু ওই দিক থেকে গুলি চালান, যেটা গিয়ে ওপাশের ওই ইউক্যালিপটাস গাছটায় লাগে। এই অবধি সবকিছু ঠিকঠাক, কিন্তু প্রশ্ন হলো একটাই। এই কথা বলে মেঘনাদ ধীরে ধীরে সরোবরের নরম মাটির দিকে নেমে গেল। সেখানে মাটি থেকে কিছু একটা তুলে নিয়ে আমার দিকে এগিয়ে ধরল। আচ্ছা সুরেশ, দেখো তো এই বস্তুটা এখানে কি করে এলো বলে তোমার মনে হয়? আমি হাতে নিয়ে দেখলাম সেটা আর কিছুই নয়, একটা দামি বিলাতি সিগার। তবে সেটা একেবারে নতুন, সেটাকে এখনো ব্যবহার করা হয়নি। ভায়া, ভারী বুটের ভদ্রলোক পকেট থেকে একটা আনকোড়া সিগার এখানে ফেলে রেখে গেলেন কেন বলে তোমার মনে হয়? দেখো, এটাও তো হতে পারে, হয়তো অসাবধানতাবশত ওনার পকেট থেকে সিগারটি পড়ে গেছে। এটির মালিক এটার পড়ে যাওয়ার কথা জানেনই না। না সুরেশ, তুমি খেয়াল করে দেখো, যেখানে বুটের ছাপ রয়েছে সেখান থেকে সিগারটি যেখানে পড়ে রয়েছে তার দূরত্ব প্রায় 4 ফুট। নরম মাটিতে সিগারটি পড়ে গড়িয়ে গেছে না, না, এটা আমি মানতে পারলাম না। তাহলে প্রশ্ন হলো, এটা কেউ ইচ্ছা করে ছুঁড়ে এখানে ফেলেছে। নিছক অসাবধানতাবশত ভুল করে এটা হতে পারে না। আর যদি হতো তাহলে এটা পায়ের ছাপের একদম কাছেই পড়ে থাকতো। কিন্তু সিগার, এটা তো অনেক দামি জিনিস, এটা ইচ্ছে করে কেউ কেন ফেলবে? আচ্ছা সুরেশ, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় মনোরঞ্জন বাবুর বাড়িতে কেউ সিগার ব্যবহার করেন? দেখো, তোমার আমার কাছে ওটা অত্যন্ত মূল্যবান একটা বস্তু হলেও এটা কিন্তু সেই মানুষটার কাছে সম্পূর্ণ মূল্যহীন, যিনি এটার ব্যবহার জানেন না। বাবু, একটা কথা বলবো? আমরা যখন খুব মনোযোগ দিয়ে ওই সিগারটা নিয়ে কথা বলছি, ঠিক তখনই দেখলাম সেখানে একজন বেশ বৃদ্ধ ভৃত্যস্থানীয় মানুষ এসে দাঁড়িয়েছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? উনি খুব সম্ভবত মনোরঞ্জন বাবুর বাড়িতে কাজ করেন। আমি সকালে ওনাকে ওই বাড়িতে দেখেছি, তাই তো? একদম ঠিকই বলেছেন বাবু, আমি ওই বাড়িতে কাজ করি। আমিও সকালে আপনাদের বাড়িতে যেতে দেখেছি। সেই কারণে আমি আপনাদের কয়েকটা কথা বলার জন্য হন্যে হয়ে খুঁজছি।
আপনাদের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বললেন আপনারা এইখানে এসেছেন। কেন? আপনার কি মনে হয় আপনার কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমাদের কাজে সাহায্য করতে পারে? দেখুন বাবু, আমি অত কথা জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। তবে আমি এটা জানি, কর্তাবাবু ছিলেন সাক্ষাৎ ভগবান। ওই সমস্ত শয়তান ছেলেগুলো চক্রান্ত করে বাবুকে খুন করেছে। ওরা অনেকদিন ধরেই বাবুর ওপর নজর রাখছিল। ওই ছেলেটাকে আমি রাতের অন্ধকারে আমার বাবুর বাড়ির পেছনের বাগানে ঘুরঘুর করতে দেখেছি। কখনো কখনো বাড়ির ভেতরেও আসতো, আর সেটা গভীর রাতের বেলা, পাঁচিল ডিঙিয়ে। যখন বাড়ির সব লোক ঘুমিয়ে পড়তো তখন। আপনি নিজের চোখে দেখেছেন রাত্রিবেলা ওই ছেলেটা আপনাদের বাড়ির ভিতরে আসতো? আপনি সেই ছেলেটাকে দেখে শনাক্ত করতে পারবেন? দেখুন, রাতের অন্ধকারে ছেলেটার মুখটা সেভাবে না দেখতে পেলেও আমিও শরীরটা দেখেছি বেশ অনেকবার। সে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে থাকত। ওই চেহারা চিনতে আমার ভুল হবে না বাবু। লোকটার কথা শুনে আমার বেশ অবাক লাগছিল। লোকটার কথা যদি সত্যি হয় তাহলে চন্দ্রকান্ত রাতের অন্ধকারে মনোরঞ্জন বাবুর বাড়ি যেত, কিন্তু কেন? সে সেখানে যাবে কেন? যদি তার উদ্দেশ্য হেনরি সাহেবের ব্যাপারে খোঁজ খবর নেওয়াই হয়, তাহলেও রাতের অন্ধকারে সেই বাড়িতে গেলে বিপদের অনেক সম্ভাবনা রয়েছে। বাবু, আমি শুনেছি আপনি ওই শয়তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, আর সেটা জানতে পারার পরেই আমি আপনার কাছে ছুটে এলাম। এই ভুল করবেন না বাবু, আমি আপনাকে বলছি। ওই বনমালীর বেটাই আমার ওই রকম দেবতুল্য বাবুকে খুন করেছে। আপনি ওকে ছাড়বেন না বাবু, কিছুতেই ছাড়বেন না। নিশ্চয়ই। দেখুন, আমি একজন সত্যানুসন্ধানী হিসাবে শুধুমাত্র সত্যিকারের অপরাধীকে আইনের সামনে নিয়ে আসতে চাই। যদি বনমালী বাবুর ছেলে চন্দ্রকান্ত মনোরঞ্জন বাবুকে সত্যিই খুন করে থাকে, তাহলে ওর শাস্তি হবেই। অনেক ধন্যবাদ বাবু। আপনার বিচক্ষণতা আর আইন ব্যবস্থার নিরপেক্ষতার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওই শয়তানটার শাস্তি অবধারিত, আর সেটা কালই হবে। ওর পাপের শাস্তি ও পাবেই পাবে। এই কথা বলে বার কয়েক হাত জোর করে প্রণাম জানিয়ে লোকটা চলে গেল। আর আমি দেখলাম মেঘনাদ লোকটার চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি গো, কিছু বুঝছো? মনে হয় চন্দ্রকান্তকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টাটা বোধ হয় বৃথা হতে চলেছে। সমস্ত প্রমাণই ওর বিরুদ্ধে। তোমার কি মনে হচ্ছে? বুঝলে সুরেশ, যে বা যারা চন্দ্রকান্তকে এই খুনের অপরাধী হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে, তাদের নেটওয়ার্কও বেশ মজবুত। খুব সম্ভবত তারা প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখছে। আমার মনে হচ্ছে আগামীকাল আদালতে রায় দানের মুহূর্তে বেশ বড় সড়ো কিছু একটা ঘটতে চলেছে। মানে এ তুমি কি বলছো? কি ঘটতে পারে বলে তুমি সন্দেহ করছো? জানি না সুরেশ, এখনো কিছুই জানি না আমি। শুধু এইটুকু মনে হচ্ছে যে যেটা ঘটতে চলেছে সেটা এতটাই বড় কোনো ঘটনা যার জন্য চন্দ্রকান্তকে সহজেই বলি দিয়ে দেওয়া যায়। চন্দ্রকান্ত এই মহাযজ্ঞের একটা নিতান্ত বোড়ে মাত্র। আসল রাজা উজিররা সকলেই পর্দার আড়ালে রয়েছে। সত্যি বলতে কি, মেঘনাদের কথা আমি বিশেষ কিছু বুঝতে পারলাম না। একবার মনে হলো হয়তো মেঘনাদের এই চিন্তা সম্পূর্ণ অমূলক। আগামীকাল মহামান্য বিচারপতি মনোরঞ্জন বাবুর খুনের খুনি হিসেবে চন্দ্রকান্তকে সাজা দিলে এই কেস সেখানেই মিটে যাবে। আবার পরক্ষণেই মনে হলো আমার মনে যে ধারণা হয়েছে সেটা তো মেঘনাদও জানে। তা সত্ত্বেও ও নিশ্চয়ই এমন কিছু একটা দেখতে পাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না, আর সেই কারণেই ও এতটা চিন্তা করছে। এদিকে ধীরে ধীরে তখন বিকেল নেমে আসছে। সারা দিনের পরিক্রমার পর ক্লান্ত সূর্যদেব পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার সাথে সাথে মেঘনাথ সেই পড়ে থাকা সিগারটি তার পাঞ্জাবির পকেটে ভরে নিয়ে বাড়ি ফিরল।
সারা রাস্তায় একটিও কথা বলেনি সে, আর ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম ও অত্যন্ত গভীরভাবে কিছু একটা ভাবছে। আমি জানি এই সময় অযথা কথা বলা মেঘনাদ একেবারেই পছন্দ করে না, তাই আমিও কিছু বললাম না। সন্ধ্যের দিকে সদানন্দবাবু আবার এসে হাজির হলেন, আর 3 কাপ চা নিয়ে আমরা আলোচনায় বসলাম। কিছু কিনারা করতে পারলেন মেঘনাদ বাবু? সুরেশ, একবার মেজ বাড়ির ছাদে উঠে দেখো তো, মেন গেটের কাছে সন্দেহজনক কাউকে দেখতে পাও কিনা। আমার ধারণা সদানন্দবাবু এখানে এসেছেন সেটা নিশ্চয়ই ওরা লক্ষ্য করছে। তুমি ছাদে গিয়ে একবার দেখে এসো, তবে সাবধান, যদি সত্যি কেউ থেকে থাকে তবে সে যেন তোমাকে দেখতে না পায়। এ কি বলছেন মেঘনাদ বাবু? আপনার কি সন্দেহ হচ্ছে আপনাদের ফলো করা হচ্ছে? সন্দেহের কোনো অবকাশ নেই, আমি নিশ্চিত। দুপুরেই তার প্রমাণ হাতে নাতে পেয়েছি। দুপুরে আমরা যখন রবীন্দ্র সরোবর গিয়েছিলাম তখন একজন লোক সেখানে গিয়েছিল, বলল আমাদের খোঁজে নাকি আমাদের মেজ বাড়িতে এসেছিল। এখান থেকেই কেউ তাকে বলেছে আমরা ওখানে গেছি, অথচ দেখুন এখানে কেউ সে কথা জানতই না। আমি নিশ্চিত আমাদের ফলো করেই লোকটা ওখানে গিয়েছিল। কিন্তু তার উদ্দেশ্য সেটা কিছু বুঝতে পেরেছেন? উদ্দেশ্য কিছুই নয়, আমাকে বোঝাতে এসেছিল চন্দ্রকান্তই খুনটা করেছে, আমি যেন তার শাস্তির ব্যবস্থা করি। আমি মেঘনাদের কথা মতো ছাদে যেতে বাধ্য হলেও আমার ঠিক মন চাইছিল না। আমি চাইছিলাম সদানন্দবাবুর সাথে মেঘনাদ কি কথা বলে সেটা শুনতে। তবু মেঘনাদের কথার অন্যথা না করে ছাদে গিয়ে মেন গেটের কাজটা দেখে আমি খুব তাড়াতাড়ি ফিরে এলাম, আর শুনতে পেলাম সদানন্দবাবু বলছেন, আমি আপনার আশঙ্কা বুঝতে পারছি মেঘনাদ বাবু, আমরা তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রহরা নিশ্চয়ই রাখবো, কিন্তু তা সত্ত্বেও কতটা কি করতে পারবো আমি বুঝতে পারছি না। সেটাই, আমাদের পক্ষে যতটা সর্বাধিক করণীয় আমাদের করতে হবে। এই মুহূর্তে দেশীয় রাজনীতির যা পরিস্থিতি, তাতে আমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। তোমরা কোন ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছো? আমাকে প্লিজ বলো। দেখো সুরেশ, সদানন্দ বাবুর সাথে কথা বলে যতটুকু বুঝলাম তাতে করে আমাদের এখানে ক্রান্তিকারী বিপ্লবী সংগঠনের কাজে চন্দ্রকান্ত একজন অত্যন্ত দক্ষ বিপ্লবী বলেই পরিচিত। ওর নেতৃত্ব প্রদানের ক্ষমতা অসামান্য। তাই আমার ধারণা এই যা কিছু ঘটনা আমাদের সামনে তৈরি করা হয়েছে আসলে এটা একটা নাটক, আর সেই নাটকটা রচনা করছে চন্দ্রকান্ত নিজেই, অথবা এমন কেউ যার কথা জানে শুধুমাত্র চন্দ্রকান্তই, আর খুব সুচতুর পদ্ধতিতে চন্দ্রকান্ত তাকে আড়াল করে রেখেছে। নাটক? কিন্তু এই নাটকের কারণ কি? দেখো সুরেশ, একটা কথা মনে রেখো, এখানকার বিপ্লবীদের সঙ্গে চন্দ্রকান্ত কিন্তু হেনরি সাহেবকে হত্যা করার ছক করেছিল। এই কাজ কিন্তু ওদের এখনো সিদ্ধ হয়নি। তাই আমার বিশ্বাস হেনরি সাহেবকে নিকেশ না করা পর্যন্ত ওরা থামবে না। তার মানে তুমি বলতে চাইছো আগামীকাল ওরা হেনরি সাহেবের উপর আক্রমণ করতে চলেছে? এ তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু চন্দ্রকান্ত যদি সে কাজই করতে চায়, তাহলে এত কড়া পুলিশি প্রহরার মধ্যে থাকলেও ওর কাছে বন্দুক আসবে কোথা থেকে? জানি না, আমি এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। তবে আমার মনে হচ্ছে মনোরঞ্জন বাবুর বাড়িতেই এই রহস্যের সমাধান সূত্র থাকলেও থাকতে পারে, কারণ কিছু একটা সেখানে আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। মনোরঞ্জন বাবুর কাছে ক্লাবের কাগজপত্র সই করবার জন্য চন্দ্রকান্ত গেলেও সেটা কখনোই রাতের অন্ধকারে আত্মগোপন করে যাওয়া নয়। তবু চন্দ্রকান্ত সেখানে যেত, অন্তত সেই দীনবন্ধুর কথা অনুসারে সেটাই সত্যি। এখন প্রশ্ন হলো, রাতের অন্ধকারে সে কার কাছে যেত? কি এমন কারণ থাকতে পারে যাতে রাতের অন্ধকারে আত্মগোপন করে চন্দ্রকান্তকে ওই বাড়িতে যেতে হতো? কাদম্বরী দেবীর কাছে? তোমার মতো একই সন্দেহ যে আমার হয়নি তা নয়, কিন্তু যথেষ্ট প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে। সে কথা ঠিক, কিন্তু সেই অনুমানটাকে যুক্তিসম্পন্ন বিশ্বাসে পরিণত করতে গেলে আমাদের আবার সেই জায়গায় যেতে হবে। এখানে বসে যেটা সম্ভব নয়। একদম ঠিক বলেছ সুরেশ।
আমি এই মুহূর্তে সদানন্দ বাবুর সাথে সেই কথাই বলছিলাম। আমাদের এখনই একবার মনোরঞ্জন বাবুর বাড়ি যেতে হবে, এই রাতের অন্ধকারই। কিন্তু বাড়ির ভিতরে যাবার রাস্তা তো আমাদের জানা নেই। দীনবন্ধুর কথা মনে করে দেখো সুরেশ, চন্দ্রকান্তকে বাড়ির পিছনের দিকের উঠোন দিয়ে পালিয়ে যেতে উনি দেখেছিলেন। তার মানে সেদিক দিয়ে নিশ্চিতভাবে দোতলায় ওঠার কোনো পথ আছে। আমাদের এখন সেখানেই যেতে হবে। আর কোনো কথা না বাড়িয়ে আমরা প্রস্তুত হয়ে নিলাম। বেশ কিছু দূরে পুলিশের গাড়িটা রেখে রাতের অন্ধকারে সম্পূর্ণ কালো পোশাকে নিজেদের ঢেকে আমি আর মেঘনাদ এগিয়ে গেলাম মনোরঞ্জন বাবুর বাড়ির পিছনের দিকে। সেখানে একটা বড় উঠোন, পাঁচিল ডিঙিয়ে সেই উঠোন পার হয়ে বাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেখানে একটা সর্পিল সিঁড়ি দোতলার দিকে উঠে গেছে। সম্ভবত জমাদাররাই সিঁড়ি ব্যবহার করে, আর চন্দ্রকান্ত এই সিঁড়ি দিয়েই যাতায়াত করত। আমরা রাতের অন্ধকারে মিশে ধীরে ধীরে উঠে এলাম দোতলায়। বাড়িতে তখন সকলে ঘুমিয়ে পড়লেও একটা ঘরের ভেতর থেকে হ্যারিকেনের আবছা আলো বের হয়ে আসতে দেখা যাচ্ছিল। আমি আর মেঘনাদ সেখানে পৌঁছে কাঠের দরজায় কান পাততেই দুজনের কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি আরো একবার ভেবে দেখো মা, আগামীকাল তুমি যা করতে চলেছ তাতে তোমার বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি। আমি জানি মা, কিন্তু আমাদের ব্যক্তিগত বিপদ নিয়ে ভাবার এখন আর সময় নেই। আমি গুরুদেবকে কথা দিয়েছি, ওনার দেখানো পথে বিপ্লবকে আমি এগিয়ে নিয়ে যাব। সেই পথে একবার এগিয়ে গিয়ে আমি তো আর ফিরে আসতে পারবো না মা। আমি জানি মা, কিন্তু কিন্তু ভরা আদালতে হেনরি সাহেবের উপর আক্রমণ করলে তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারবে না। এমনিতেই কাল সেখানে অনেক পুলিশ থাকবে। আমি তো পালিয়ে আসতে চাই না, আমি আমার কাজ করে রওনা দিতে চাই সেই অমৃতের পথে, যেখান থেকে আবার আমি ফিরে আসব। কিন্তু যাবার আগে আমার বুকের আগুন আমি বহু মানুষের মনে জাগিয়ে দিতে চাই। বন্দে মাতারাম ধ্বনিতে উত্তাল করে দিতে চাই আজকের যুব সম্প্রদায়কে, যাতে প্রত্যেকটি যুবক নিজেদের পরিণত করে এক একটি অগ্নিগোলকে, যে তাপ সহ্য করতে না পেরে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আগামীকাল ভারতের বুকে যে সূর্য উঠবে তা হবে স্বাধীনতার সূর্য। গুরুদেব আমাদের এই স্বপ্নই দেখিয়েছেন, আর আমি সেই স্বপ্ন ছড়িয়ে দিতে চাই আরো আরো বহু মানুষের মধ্যে। দেখো মা, গুরুদেবকে আমার প্রণাম। আমি ওনাকে কথা দিয়েছি তোমাকে যাবতীয় সাহায্য আমি করব। আর সেই কারণেই তোমার শ্বশুর মশাইকে হত্যা করার জন্য আমি অত্যন্ত দুঃখিত মা। শ্বশুর মশাইকে হত্যা করা আমাদের জন্য যে অত্যন্ত আবশ্যক হয়ে উঠেছিল, তা আর কেউ জানুক না জানুক আপনি তো জানেন মা। হ্যাঁ মা, আমি তা জানি। অখিল সমেত তোমাদের দলের আরো 8 জনকে ধরিয়ে দিয়েছিল তোমার শ্বশুর মশাই। ইংরেজ সরকারের পদলেহন করে শুধুমাত্র নিজে সামাজিক প্রতিষ্ঠা এবং সম্মান আদায় করা ছাড়া আর ওনার কোনোই লক্ষ্য ছিল না। তাই ওর মৃত্যুর জন্য আমি বিন্দু মাত্র বিচলিত নই। কিন্তু খারাপ লাগছে। আগামীকাল চন্দ্রকান্ত এই অপরাধের শাস্তি পেতে চলেছে। ওর মতো একজন নেতার যদি অকাল মৃত্যু হয় তবে বিপ্লবের কাজ ব্যাহত হবে যে। মা, বিপ্লব কারোর জন্যই থেমে থাকে না, থাকবেও না। আগামীকাল তাই হেনরি সাহেবকে হত্যা করার পর যদি পৃথিবীতে আমি আর চন্দ্রকান্ত নাও থাকি, তবুও লক্ষ লক্ষ করবী আর চন্দ্রকান্ত জন্ম নেবে আমাদের মৃতদেহের ওপরে। আমাদের একটাই লক্ষ্য, ইংরেজ শাসনের পতন। এছাড়া অখিল এবং ওদের বাকি সদস্যদের হত্যার প্রতিশোধ আমাদের নিতেই হবে। গুরুদেব আমাদের শিখিয়েছেন, আমরা কেউ ব্যক্তিগতভাবে অপরিহার্য নই, অপরিহার্য শুধুমাত্র বিপ্লব, আর সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৈনিকের। তুমি কত
সহজে কথাটা বলতে পারছো মা? আমি তোমার বয়োজ্যেষ্ঠ, তোমার মায়ের মতো, তবু দেশ ও মাতৃকার প্রতি সমর্পণে তুমি আমার থেকে কয়েক কদম এগিয়ে। আমার মন প্রাণ তোমাকে প্রণাম জানাতে চাইলেও আমি সর্বানন্তকরণে তোমাকে আশীর্বাদ করি। তুমি সফল হও, তুমি সফল হও। শুধু এখন আমাদের পথের কাঁটা একমাত্র একজনই। সত্যানুসন্ধানী মেঘনাদ, আমি জানি উনি শ্বশুর মশাইয়ের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করতে গিয়ে সম্ভাব্য সবকিছুই বিচার করেছেন। দল থেকে ওনার উপরে সবসময় নজর রাখা হয়েছে, কিন্তু ওনার হাতে যথেষ্ট সময় নেই, আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল সকালে আদালতে আমরা হেনরি সাহেবকে হত্যা করার পর নিজেরাও আত্মহুতি দেব। মনে হয় না এইটুকু সময়ের মধ্যে উনি আর কিছু করতে পারবেন বলে। কাদম্বরী দেবীর পুত্রবধূ কমলাকান্ত বাবুর স্ত্রী করবী দেবীর কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মানে মেঘনাদের আশঙ্কাই সঠিক। আগামীকাল বিচারালয়ের প্রেক্ষাপটে মঞ্চস্থ হতে চলেছে একটা নাটক। নাটকটা তৈরি করতে চলেছে স্বাধীনতা যুদ্ধের একটা নতুন দিক। তার মূল উদ্দেশ্য হেনরি সাহেবের নিধন। আর আমি ঠিক সেই মুহূর্তে ভয়ার্ত চোখে মেঘনাদের দিকে তাকাতে গিয়ে দেখি ও ধীর পায়ে সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার যুক্তি একদমই সঠিক করবী দেবী। একদিন সময়টা এত বড় একটা মার্ডার কেসের তদন্তের জন্য যথেষ্ট নয়। মেঘনাদের গলা শুনতে পেয়ে করবী দেবী এবং কাদম্বরী দেবী চমকে উঠলেন। আপনারা কেউ আমাকে আক্রমণ করার চেষ্টা করবেন না। আমার হাতে ধরা বন্দুক আপনাদের দিকে তাক করা আছে। বিপদ বুঝলে আমি কিন্তু সেটা চালাতে বাধ্য হব। তাই আমি যে কথা বলছি সেটা মন দিয়ে শুনুন। করবী দেবী, আপনি একদম যথার্থ বলেছেন। সামান্য একটা দিন তদন্তের জন্য পেয়ে সম্পূর্ণ রহস্যের জট খোলা সম্ভব নয়। তাই যেটুকু পথ আমি এগোতে পেরেছি তাতে করে মনোরঞ্জন বাবুর আসল খুনি যে চন্দ্রকান্ত নয় সে কথা বুঝতে পারলেও ওনার আসল খুনি কে সেটা আমি এখনো নিশ্চিত করতে পারিনি। তবে আমি এটুকু নিশ্চিত ছিলাম, আসল খুনি এই বাড়িরই কেউ। আপনি এসব কি বলছেন মেঘনাদ বাবু? এইসবই আপনার মন গড়া কিছু তথ্য। এই বাড়ির কেউ কিভাবে খুন করতে পারে? হ্যাঁ, কিভাবে? আমি এতক্ষণ আপনাদের কথা সবটাই শুনেছি কাদম্বরী দেবী, তাই আমার কাছে আর কিছু লুকাবার চেষ্টা করবেন না। চাইলে আমি এক্ষুনি পুলিশ ডেকে তাদের সামনেই এই সমস্ত আলোচনা করতে পারি, কিন্তু আমি সে কাজ করতে চাই না। তাই আমি যে কথা বলছি আপনারা মন দিয়ে শুনুন। আপনি পুলিশের সামনে কি আলোচনা করতে চান মেঘনাদ বাবু? মনোরঞ্জন বাবুর খুন কে করেছে সে ব্যাপারে সত্যি করে কোনো তথ্য প্রমাণ আপনার কাছে আছে কি, নাকি সবটাই আপনার মন গড়া কিছু সাজানো কথা? মনোরঞ্জন বাবুর খুন করেছেন আপনি করবী দেবী, চন্দ্রকান্ত নয়। আর সেটা বলার পেছনে যে যুক্তিগুলো আছে সেটা আমি আপনাকে বলি। মনোরঞ্জন বাবুকে হত্যা করার মোটিভ কি সেই ব্যাপারে আমরা সকলেই অবগত। অখিল এবং তার দলবলের গ্রেফতারি এবং হত্যার প্রতিশোধ নেওয়া এবং হেনরি সাহেবের কাছে একটা ভয়ের বার্তা পৌঁছে দেওয়াটাই ছিল মনোরঞ্জন বাবুকে খুন করার উদ্দেশ্য। আর সেই খুন যে চন্দ্রকান্ত বাবু করেননি সেটাও আমি নিশ্চিত। চন্দ্রকান্ত বাবুর ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা গাছে গিয়ে বেঁধে, যা আমি উদ্ধার করেছি। আর সব থেকে বড় কথা হলো, মনোরঞ্জন বাবুর পোস্টমর্টম রিপোর্টে যে গুলির কথা বলা হয়েছে তা চন্দ্রকান্ত বাবুর বন্দুক থেকে ছোড়া গুলিই নয়। গুলিটি .30 বোর হ্যান্ডগান থেকে ছোড়া হয়েছিল। আর খুব অদ্ভুতভাবে এই মডেলের বন্দুকটি বছরখানেক আগে মনোরঞ্জন বাবুই উপহার বাবদ পেয়েছিলেন ইংরেজ সরকারের পদলেহন করে, যেটা এই বাড়ির বৈঠকখানায় বেশ সুন্দর করে এখনো সাজিয়ে রাখা আছে। আমাদের সকালবেলা যখন সেই ঘরে বসতে বলেন তখন আমি কৌতূহলবশত সেই বন্দুকটা হাতে নিয়ে দেখেছিলাম। আর তখনই বন্দুকের নলের মুখে
কিছু কার্বনের গুঁড়ো আমি দেখতে পাই। অতএব সেই বন্দুক থেকে গুলি চালানো হয়েছে খুব সম্প্রতি, আর তাড়াহুড়োয় সেটা পরিষ্কার না করেই আবার আগের জায়গায় রেখে দেওয়া হয়েছে। কি ঠিক বলছি তো করবী দেবী? আপনি তারপর বলুন, আমি শুনতে চাই আপনি এই একদিনেরও কম সময়ে আর কি কি উদ্ধার করেছেন। বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, এ কথা ঠিক, ওই বন্দুক থেকে গুলি চালানো হয়েছে, এতে এটা প্রমাণ হয় না যে সেই গুলিতেই মনোরঞ্জন বাবুর মৃত্যু হয়েছে। কিন্তু যখন আমি সরোবরের পাশের নরম মাটিতে কয়েকটা ভারী বুটের ছাপ দেখতে পাই, তখন বুঝতে পারি আততায়ী ওই নরম মাটির উপরে গাছপালার আড়ালে লুকিয়েছিল এবং সেখান থেকেই গুলি চালিয়েছিল, যেটা মনোরঞ্জন বাবুর মাথার পাশে গিয়ে লাগে। কিন্তু এরপর সন্দেহটা আপনার এবং কাদম্বরী দেবীর দিকে আরো নিশ্চিত করার কারণ হলো তার থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটা সিগার। সদানন্দ বাবুর সাহায্যে আমি যা মোটামুটি খবর জোগাড় করেছি, তাতে কমলাকান্ত বাবু এবং বিমলেন্দু বাবু দুজনেই সিগারেট খান। তাই এনারা কেউই না চাইতে পাওয়া কোনো বিলিতি সিগার কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দেবেন না, কারণ একজন ধূমপাইয়ের কাছে একটা বিলিতি সিগার অত্যন্ত লোভনীয় বস্তু বলেই মনে হয়। এটা সেই ফেলে দেবে যার কাছে এই বস্তুটির কোনো মূল্য নেই। তাই খুব সম্ভবত ওখানে আততায়ী আত্মগোপন করে থাকার জন্য মনোরঞ্জন বাবুরই কোনো কোট এবং জুতো ব্যবহার করেন, যার পকেটে ছিল সেই সিগার, এবং কোনো গুরুত্ব না থাকায় যেটা স্থান হয়েছিল সরোবরের পাশে আগাছার জঙ্গল। আর এই মুহূর্তে সেটি আমার হেফাজতে। পায়ে সামান্য যে ফোস্কার দাগ, তার থেকে প্রাথমিকভাবে সন্দেহটা কাদম্বরী দেবীর দিকে গেলেও পরে যখন আমি করবী দেবীর ব্যাপারে ওনার বাপের বাড়িতে খোঁজ নিই, তখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আমি জানি করবী দেবী সশস্ত্র বিপ্লবী দলের একজন একনিষ্ঠ সদস্যা এবং জাতীয়তাবাদী বিপ্লবী দেশনায়ক শ্রী মনীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে গুরুদেবের অত্যন্ত স্নেহধন্যা, যার অস্ত্রশিক্ষায় শিক্ষাগুরু স্বয়ং মনীন্দ্রনাথ বাবু। তার লক্ষ্য যে নির্ভুল হবে সে ব্যাপারে আর কারোর মনে সন্দেহ থাক বা না থাক, আমার অন্তত নেই। কি করবী দেবী, ভুল বলছি? না 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 না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনার করবী খুন করেনি, করবী খুন করেনি। মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে খুন করেছি আমি। আমি এই দেখুন দেখুন দেখুন, এই দেখুন আমার পায়ে ফোস্কা। আমি ওই দিন ওই বুটটা পরে সরোবরের পাশের জঙ্গলে লুকিয়েছিলাম, আমার নিজে হাতে নিজের স্বামীকে খুন করেছি আমি করেছি। সেই ইচ্ছা আপনার থাকলেও সে সামর্থ্য যে আপনার নেই কাদম্বরী দেবী। বয়স আপনার সেই সামর্থ্যকে গ্রাস করেছে। ছেড়ে দিন মা, ওনার কাছে যখন সব খবরই আছে, তখন আর মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি পুলিশ অফিসারকে ডাকুন আমাকে গ্রেফতার করার জন্য। তবে আপনাকে বলে রাখি, আপনি হেনরি সাহেবকে বাঁচাতে পারবেন না। আজ আমি পুলিশের হাতে গ্রেফতার হলেও আগামীকাল অন্য কোনো করবী আসবে, সে এসে ওই শয়তান হেনরিকে ওর পাপের শাস্তি দেবে। এতগুলো নিরপরাধ মানুষের হত্যা করার শাস্তি ওকে পেতেই হবে। কেন? আপনি হঠাৎ করে আপনার পরিকল্পনা পরিবর্তন করছেন কেন? আজ এই পরিস্থিতিতে মনীন্দ্রনাথ বাবুর সুযোগ্যা ছাত্রী উপস্থিত থাকতে অন্য কোনো করবীর প্রয়োজন কেন পড়বে? কি বলতে চান আপনি? দেখুন, আপনারা বিপ্লবী। আমাদের এই দেশকে পরাধীনতা নাগপাশ থেকে মুক্ত করার জন্য যে আত্মত্যাগ করছেন, সেটা প্রত্যেক ভারতীয়র মতন আমিও শ্রদ্ধা করি। হ্যাঁ, এই কথা ঠিক, আজ আমাদের এই ভারতবাসীর মধ্যে মনোরঞ্জন বাবুর মতন মানুষও আছে, কিন্তু সকলেই সেরকমটা নয়। আসলে চন্দ্রকান্ত বাবুর বাবা আমাকে অনুরোধ করেছিলেন ওনার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তাই আমি কেসটা দেখতে রাজি হয়েছিলাম। পরে যখন আপনার এবং চন্দ্রকান্ত বাবুর পরিকল্পনার কথা জানতে পেরেছি, তখন বুঝতে পেরেছি একজন বাবা হিসাবে বনমালী বাবুর আবেগ যেমন সত্যি, তেমনি এই দেশমাতৃকার একজন কৃতি সন্তান হিসাবে আপনাদেরও আবেগ বহুগুণে সত্যি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের লক্ষ্যে আপনারা সফল হন। আর আপনি যে পরজন্মের কথা বললেন, যদিও আমি জানি না পরজন্ম বলে সত্যিই কিছু হয় কিনা, তবু বলবো
আপনাদের মতন শত শত করবী আর চন্দ্রকান্ত এই দেশের ঘরে ঘরে জন্ম নিক। আপনি আবার ফিরে আসুন। প্রত্যেকটা ভারতবাসীর মতন আমিও স্বাধীন ভারতের স্বপ্ন নিয়েই বেঁচে আছি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, বন্দে মাতারাম। স্বাধীন দেশে আবার আমাদের দেখা হবে। আপনি? আমি কাল সকালে অফিসের কাজে একটু পাটনা যাব। বুঝতেই পারছেন, ইংরেজ সরকারের গোলামি করে আমার সংসার চলে। এখনো একটা স্থায়ী বাসস্থান জোগাড় করতে না পারায় এই মেস বাড়িতে থাকা। স্ত্রী পুত্র এখনো পৈতৃক বসত বাড়ি বর্ধমানে। জানেন, খুব ইচ্ছে আছে দেশ স্বাধীন হলে এই কলকাতায় একটা এক কামরার বাড়ি নেব, আর ছেলেকে এখানে নিয়ে এসে এই কলকাতার গল্প বলবো। ওকে স্বাধীন ভারতে বুক ভরে শ্বাস নিতে শেখাবো। যাই হোক, এখন আসি। আমরা মনোরঞ্জন বাবুর বাড়ি থেকে বের হয়ে এলাম। পরদিন সকালবেলা অনেক ভোরের ট্রেনে মেঘনাদ পাটনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর সেদিনই একটু বেলা বাড়লে আদালতে যখন মনোরঞ্জন বাবুর হত্যাকাণ্ড মামলার মূল রায়দান পর্ব চলছিল, তখনই ঘটল সেই সাংঘাতিক ঘটনা। মনোরঞ্জন বাবুর পারিবারিক সদস্যদের বেঞ্চে বসে থাকা করবী দেবী সবার মাঝে উঠে দাঁড়িয়ে ব্রিটিশ পক্ষের কৌশলী হেনরি সাহেবের মাথা লক্ষ্য করে পরপর 3টে গুলি চালালো। রক্তে আমার মিশেছে মাটি নিঃশ্বাস। মেঘনাদের কথাই সঠিক ছিল। মনীন্দ্রনাথ বাবুর ছাত্রী করবীর লক্ষ্য সেদিনও লক্ষ্যভ্রষ্ট হল না। মুহূর্তের মধ্যে হেনরি সাহেব যন্ত্রণায় চিৎকার করে উঠে মাটিতে লুটিয়ে পড়লেন। চন্দ্রকান্ত এবং করবী দেবী তারপর 3 বার বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম ধ্বনি দিয়ে নিজেদের মাথায় বন্দুক রেখে গুলি করে নিজেদের শেষ করে দিলেন, যাতে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে কোনোভাবেই গুরুদেব মনীন্দ্রনাথ বাবুর ব্যাপারে কোনো খবর না জোগাড় করতে পারে। গোটা কোর্ট চত্বর তখন হতভম্বের মতন দাঁড়িয়ে। সকলের সামনে তখন ঘটে গেছে একটা বিরাট বড় নাটকের একটা বিশেষ অংশ, যার লক্ষ্য শুধুমাত্র একদল তরুণ বিপ্লবীর চোখে দেখা স্বপ্নের বাস্তবায়ন, যার একটাই নাম স্বাধীনতা। বন্দে মাতরম। ওদের মৃতদেহগুলো যখন পুলিশ বের করে নিয়ে আসছিল, তখন আমরা পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে। তখন সদানন্দবাবুর সঙ্গে একবার আমার চোখাচোখি হয়েছিল। দেখলাম সেই ভদ্রলোকের চোখে জল। বুঝতে পেরেছিলাম ইংরেজ সরকারের গোলামি করলেও সকলে তা মন থেকে মেনে নিতে পারে না। তাদের মধ্যে কেউ কেউ মেঘনাদের মতন নিজের চোখের জল লুকোবার জন্য ঘটনাস্থল ছেড়ে চলে যাবার সুযোগ পেলেও সকলে তা পায় না। তাদের রয়ে যেতে হয় এই পরাধীন ভারতের বুকে মাটি কামড়ে। তাদের রয়ে যেতে হয় শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, যার নাম স্বাধীনতা। सुहासिनी सुहासिनी सुमधुर भाषे सुखदा वरदा मातरम। वंदे मातरम। এক অবিশ্বাস্য আত্মত্যাগ ও অকল্পনীয় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের গল্প রক্তকরবী। এই কাহিনীটিকে নিজেদের কণ্ঠের জাদুতে প্রাণবন্ত করে তুলেছেন যে সকল শিল্পীরা,
আসুন এবার তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। মেঘনাদের চরিত্রে ছিলেন সুরজিৎ, চন্দ্রকান্ত ও গল্পের কথক সুরেশের চরিত্রে ছিলেন অভিজিৎ, করবীর চরিত্রে ছিলেন সোমা, কাদম্বরীর চরিত্রে ছিলেন সায়নী, গুরুদেব মনীন্দ্রনাথের চরিত্রে ছিলেন মিঠুন, কমলাকান্তর চরিত্রে ছিলেন আলাপন, বিপ্লবী সুবিমল ও বিমলেন্দুর চরিত্রে ছিলেন অনিকেত, অখিল, দীনবন্ধু ও বনমালীর চরিত্রে ছিলেন সুলিপ্ত এবং সদানন্দ দারোগা ও মনোরঞ্জন বাবুর চরিত্রে আমি ইন্দ্রনীল। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অহর্নিশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার, বন্দে মাতরম।